সূত্র, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র দেখবো, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে এটা বিভিন্ন কেস দেখবো, ঠিক আছে। ভেক্টর সামান্তরিক সূত্র দেখবো, এটা বিভিন্ন কেস দেখবো, তারপর হচ্ছে আমরা এখানে নদীকতার অঙ্কগুলো দেখবো, বৃষ্টি ছাতার অঙ্কগুলো দেখবো, অর্থাৎ আপেক্ষিক ব্যাগের অঙ্কগুলো দেখবো। সো ভেরি ইম্পর্টেন্ট, এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখবো। আমরা প্রথমে একটা উদাহরণ দিয়ে দেখি, যে উদাহরণটা আমরা একদম শুরুতে বলছিলাম, একদম চ্যাপ্টারের শুরুতে হচ্ছে ইউজ করছিলাম, যে এখানে হচ্ছে একজন গোলকিপার আছে, সে দাঁড়ায় আছে, এখানে হচ্ছে একজন স্ট্রাইকার আছে, যে হচ্ছে গোল করবে, এবং এখানে হচ্ছে আমাদের কি আছে, একজন হচ্ছে মিডফিল্ডার আছে। তো মিডফিল্ডার সুন্দর মতো বলটা পাস দিল স্ট্রাইকারকে, স্ট্রাইকার সুন্দর মতো শট তুললো এই বরাবরে, কিন্তু আনফর্চুনেটলি বলটা এই বরাবর গেল না, এই বরাবর না গিয়ে কোথায় চলে গেছে, এই বরাবর চলে গেছে, অর্থাৎ গোলটা হয় না। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই স্ট্রাইকার ধাতুর সম্বন্ধে ভালো মতো জানে না, ওই জন্য হচ্ছে সে গোলটা করতে পারে না। সে যদি নিশ্চিত রূপে গোলটা করতে চায়, তাহলে তার কাছে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে সে বলটাকে আগে থামায়, তারপর হচ্ছে শুট করবে, ঠিক আছে। অর্থাৎ এই যে মিডফিল্ডার যে একটা বল করে তুলবে ফুটবলটার উপরে, সেই বলটা কোন দিকে, সেই বলটা হচ্ছে এই বরাবর, এবং স্ট্রাইকার হচ্ছে একই টাইম আরেকটা বল করে তুলছে ফুটবলের উপরে, সেই বলটা কোন বরাবর, এই বরাবর। তাহলে আমাদের এই ফুটবলটা এখন কোথায় যাবে? ফুটবলটা F1 এর কথাও শুনবে না, F2 এর কথাও শুনবে না, ফুটবলটা ভেক্টরের সামান্তরিক সূত্রের কথা শুনবে। এবং ভেক্টরের সামান্তরিক সূত্রটা আমরা একটু পরে দেখব। ভেক্টরের সামান্তরিক সূত্র অনুযায়ী হচ্ছে এই বরাবর হচ্ছে ফুটবলটা চলে যাবে, ব্যাপারটা বোঝা গেছে? তো এটাই হচ্ছে আমরা এখন ভেক্টরের সামান্তরিক সূত্রের মধ্যে দেখব, যে কেন ফুটবলটা এইভাবে এই পথে না গিয়ে হচ্ছে এই পথে যাচ্ছে, ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে এবার ভেক্টরের সামান্তরিক সূত্রটা দেখব। তো ভেক্টরের সামান্তরিক সূত্র আমাদের কি বলে? ভেক্টরের সামান্তরিক সূত্র আমাদের বলে যে কোনো একটা বিন্দুতে অ্যাট এ টাইম যদি দুইটা ভেক্টর কাজ করে, কোনো একটা বিন্দুতে অ্যাট এ টাইম যদি দুইটা ভেক্টর কাজ করে, তো তবে অবশ্যই এই দুইটা ভেক্টরকে কি হতে হবে? সমজাতীয় ভেক্টর হতে হবে। এই দুইটা ভেক্টরকে অবশ্যই কি হতে হবে? সমজাতীয় ভেক্টর। অর্থাৎ ভেক্টরের সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের এই দুইটা ভেক্টরকে অবশ্যই কি হতে হবে? সমজাতীয় ভেক্টর। সমজাতীয় ভেক্টর বলতে কি বোঝাচ্ছি? আমি এই ভেক্টরটা দ্বারা যদি ব্যাগ বুঝাই, তাহলে এই ভেক্টরটা দ্বারাও ব্যাগ বুঝাইতে হবে, ব্যাপারটা বুঝে গেছে? আমি এটা ছাড়াও যদি ত্বরণ বুঝাই, তাহলে এটাও কি বুঝাবে? ত্বরণ বোঝাবে। এটাও কি বুঝাবে? ত্বরণ বুঝাবে। আমি এটা দ্বারা যদি বল বুঝাই, তাহলে এটা দ্বারাও কি বুঝাইতে হবে? বল। অর্থাৎ দুইটা সমজাতীয় ভেক্টরের মধ্যে হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা যাবে। আমি এটা দ্বারা যদি ব্যাগ বুঝাই, আর এটা ছাড়া যদি ত্বরণ বুঝাই, তাহলে এদের মধ্যে আমি ভেক্টরের সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো, বুঝছি? দুইটা সমজাতীয় সূত্রের মধ্যে ভেক্টরের মধ্যে হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, তো ভেক্টরের সামান্তরিক সূত্র আমাদের কি বলে? ভেক্টরের সামান্তরিক সূত্র আমাদের বলে দুইটা ভেক্টর যখন অ্যাট এ টাইম কোনো একটা বিন্দুতে কাজ করে, তখন ওই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট বা লব্ধি, ওই দুইটা ভেক্টর দ্বারা যে সামান্তরিক গঠিত হয়, সেই সামান্তরিকের কর্ণবর্গ হচ্ছে কি থাকে? তাদের রেজাল্টেন্ট থাকে। এটাই হচ্ছে আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্র বলে, যে এই বিন্দু বরাবর হচ্ছে আমি এইদিকে একটা বল করে করলাম, এইদিকে একটা বল করে করলাম। যেমন সাপোজ ধরো এই ফুটবলের উপর আমি এইদিকে একটা লাথি দিয়ে হচ্ছে এইদিকে একটা বল প্রয়োগ করলাম 6 নিউটন, ঠিক আছে। একইতে এই বরাবর হচ্ছে আরেকজন হচ্ছে বল প্রয়োগ করলো এক বলে, সেটা হচ্ছে 7 নিউটন। অর্থাৎ একইতে এই ফুটবলের উপর দুজন লাথি দিল, একজন এইদিকে দিল, একজন এইদিকে দিল। তাহলে ফুটবলটা এখন কোথায় যাবে? ফুটবলটা কি এদিকে যাবে না এদিকে যাবে? ফুটবলটা কি করবে? সামান্তরিকরণ করবে। ফুটবলটা হচ্ছে এই F1 এবং F2 কে কি করবে? সামান্তরিকরণ করবে। এই সামান্তরিকের কর্ণবর্গ হচ্ছে ফুটবলটা চলে যাবে। তার কারণ হচ্ছে এই সামান্তরিকের কর্ণবর্গ হচ্ছে F1 এবং F2 এর কি থাকবে? রেজাল্টেন্ট থাকবে বা লব্ধি থাকবে। এই লব্ধি বরাবর হচ্ছে ফুটবলটা চলে যাবে, ব্যাপারটা বুঝে গেছে? আচ্ছা, এই ফুটবলটা কত বল নিজের মধ্যে অনুভব করবে? সে কি 6 নিউটন বল অনুভব করবে নাকি 7 নিউটন বল অনুভব করবে? মানে ফুটবলটা কি 6 নিউটন বল অনুভব করবে নাকি 7 নিউটন বল অনুভব করবে? আনসার হচ্ছে সে 6 নিউটন বল অনুভব করবে না, 7 নিউটন বলও অনুভব করবে না, এই F বলটা অনুভব করবে সে। ব্যাপারটা বুঝে গেছে? সে এই লব্ধি বল F অনুভব করবে। ওকে, তো এই F এর মানটা কত? এই R এর মানটা কত? এই R এর মানটা বের করার সূত্র হচ্ছে, দেখো আমরা এই R এর মানটা বের করার সূত্রটা দেখব। এই লব্ধি ভেক্টর R, আমি এখানে লিখি যে লব্ধি ভেক্টর R, এটা বের করার সূত্র হচ্ছে রুট ওভার p স্কয়ার যোগ হচ্ছে কত? q স্কয়ার যোগ q cos আলফা, ঠিক আছে। লব্ধি ভেক্টর R এর মান বের করার সূত্র কি? রুট ওভার p
লব্ধি ভেক্টরের মান বের করার সূত্র, লব্ধি ভেক্টরের কি বের করার সূত্র, মান বের করার সূত্র। ফাইন, এবার আমরা এই লব্ধি ভেক্টরের দিক বের করব। এই লব্ধি ভেক্টরে কি বের করতে চাচ্ছি, দিক বের করতে চাচ্ছি। তাহলে দিক বের করতে চাচ্ছি আমরা কিভাবে বের করতে পারি, আমি ধরে নিচ্ছি যে লব্ধিটা পি ভেক্টরের সাথে কত কোণ করছে, এটা 1 কোণ করছে, ঠিক আছে, এবং এই কিউ ভেক্টরের সাথে কত কোণ করছে, এটা 2 কোণ করছে। তো দেখো আমি যেটা 1টাও চাইলে বের করতে পারি, এটা 2টাও চাইলে বের করতে পারি। তো সাপোজ করো এটা 1টা কত আসছে, এটা 1টা আসছে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারবো যে লব্ধি ভেক্টরটা পি এর সাথে 30 ডিগ্রি কোণে কাজ করতেছে। অথবা আমি থিটা 2টা বের করতে পারি, থিটা 2টা বের হচ্ছে সাপোজ ধরো হচ্ছে কত ডিগ্রি, 10 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে লব্ধি ভেক্টরটা কিউ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে আছে, 10 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে কিনা। তাহলে আমি লব্ধির ডিরেকশনটা হচ্ছে এত ছিল পুরো আসলে দেখো লব্ধি ভেক্টরটা হচ্ছে থিটা 1 এর লব্ধি ভেক্টরটা পি এর সাথে থিটা 1 কোণে আছে, লব্ধি ভেক্টরটা কিউ এর সাথে থিটা 2 কোণে আছে। যে কোনো একটা কোণ বের করলেই হচ্ছে কিনা। এবং এই কোণের মানটা আমরা কিভাবে বের করব দেখো। সো দেখো আমরা সাপোজ ধরো থিটা 1 বের করতেছি প্রবলেম, তাহলে আমরা লিখব tan থিটা 1, tan থিটা 1 ইজ ইকুয়াল টু কত, আমরা উপরে হচ্ছে sin আলফা বসাই দিব, তারপর নিচে হচ্ছে আমরা কত cos আলফা বসাই দিব, ঠিক আছে, sin আলফা cos আলফা উপরে বসাই দিব। এদিকে দেখো আমি থিটা 2 বের করতেছি, tan থিটা 2, tan থিটা 2 ইজ ইকুয়াল টু আমি এখানে ডান দিকে এখানে sin আলফা বসাই দিব, এখানে কি বসাই দিব, cos আলফা বসাই দিব, আরো কিছু এখানে লিখব। তো খেয়াল করো এবার এই sin আলফা cos আলফার সাথে p বসবে নাকি q বসবে, এখানে sin আলফা cos আলফার সাথে p বসবে নাকি q বসবে, সেটা আমরা কিভাবে মনে রাখবো। সো দেখো এই sin আলফা cos আলফার সাথে বসবে হচ্ছে এই থিটা 1 কোণটা, এই থিটা 1 কোণটা মানে যে কোণটা আমি বের করতে চাচ্ছি, এই কোণটা লব্ধি কার সাথে করছে, p এর সাথে করছে, রাইট। এই থিটা 1 কোণটা লব্ধি কার সাথে করছে, p এর সাথে করছে, করে নাই কার সাথে, q এর সাথে করে। এই কিউটা বসবে sin আলফা cos আলফার সাথে, এই কিউটা বসবে হচ্ছে sin আলফা cos আলফার সাথে, তারপরে এদিকে যোগ দিয়ে p টাকে এদিকে ফালা রাখবো, তো যার সাথে করছে তাকে এদিকে ফালা রাখবো, বুঝছি। এখানে সেম কনসেপ্ট। দেখো এই থিটা 2 কোণটা লব্ধি কার সাথে করে নাই, এই থিটা 2 কোণটা করছে কার সাথে, q এর সাথে করছে, আর করে নাই কার সাথে, p এর সাথে করে নাই। অর্থাৎ এই থিটা 2 কোণটা লব্ধি করে নাই কার সাথে, p এর সাথে, এই p টা বসবে sin আলফা cos আলফার সাথে, আর এদিকে হচ্ছে যার সাথে করছে থিটা 2 কোণটা সে এদিকে পড়ে থাকবে, বুঝছি কিনা। এবার মনে থাকবে এখানে যে কোণটা আমি বের করতে চাচ্ছি সেই কোণটা লব্ধি যার সাথে করে নাই সে হচ্ছে sin আলফা cos আলফার সাথে বসবে, এবং যার সাথে করছে সেই দিকে পড়ে থাকবে, ক্লিয়ার। এইভাবে হচ্ছে আমরা থিটার মানটা বের করতে পারবো। এই যে এখান থেকে এরপর আমরা থিটা 1 ইজ ইকুয়াল টু কি লিখবো, tan ইনভার্স, এটা দিয়ে হচ্ছে আমরা বের করে দেব, বুঝছি কিনা। তাহলে লব্ধির মান বের করবো এই সূত্র দিয়ে, আর লব্ধির দিক বের করবো কোন সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে। তোমরা কি সবাই বুঝছো এটা? এটা বুঝতে এরপর আমরা চলে যাচ্ছি কয়েকটা কেস দেখবো আমরা। তো দেখো আমরা এবার কয়েকটা কেস দেখবো। তো আমরা ফার্স্টে চলে আসি হচ্ছে কেস 1। তো দেখো কেস 1, আমরা প্রথমে চলে আসি হচ্ছে কেস 1। তো কেস 1 এ হচ্ছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, আমার দুইটা ভেক্টর একই দিকে কাজ করবে, p ভেক্টর যেদিকে কাজ করতেছে q ভেক্টরও ওই দিকেই কাজ করতেছে, একই দিকে কাজ করবে। তাহলে এদের মধ্যকার কোণ আলফাটা কত, আলফাটা হচ্ছে 0 ডিগ্রি, এদের মধ্যকার কোণ আলফাটা 0 ডিগ্রি। তাহলে এখন এদের রেজাল্টটা যদি আমি r বের করতে চাই তাহলে আমি কি লিখবো, রুট ওভার p স্কয়ার যোগ q স্কয়ার 2pq cos কত লিখবো, 0 ডিগ্রি লিখবো, রুট ওভার p স্কয়ার যোগ q স্কয়ার 2pq cos আলফা, ঠিক আছে কিনা। তাহলে আমরা এখানে আলফাটা কত বসিয়েছি, 0 বসিয়েছি, কারণ দুটো ভেক্টর একই দিকে কাজ করতেছে। এটার একটা উদাহরণ কি, এটার একটা উদাহরণ হচ্ছে স্রোত যেদিকে চলে যাচ্ছে ওই বরাবর হচ্ছে আমি কি চালাচ্ছি, ওই বরাবর হচ্ছে আমি নৌকা চালাচ্ছি। তাহলে আমার নৌকা এবং স্রোতের ব্যাগের মধ্যকার কোণ কত, এখানে 0 ডিগ্রি, ঠিক আছে। স্রোত যেদিকে চলে যাচ্ছে আমি ওই বরাবর কি চালাচ্ছি, নৌকা চালাচ্ছি। তাহলে নৌকার ব্যাগ এবং স্রোতের ব্যাগের মধ্যকার কোণ কত, 0 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমরা লব্ধি ভেক্টর বা লব্ধি ব্যাগ, এই লব্ধি ব্যাগটা বের করবো কিভাবে, দেখো এই সূত্র দিয়ে। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে দেখো cos 0 ডিগ্রি মান কত, আমরা জানি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এখানে আমরা পাবো p স্কয়ার যোগ q স্কয়ার 2pq, বুঝছি কিনা। cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে আমরা p স্কয়ার প্লাস q স্কয়ার কত পাচ্ছি, 2pq পাচ্ছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি p প্লাস q হোল স্কয়ার, পারি কিনা।
এরপর স্কয়ার রুট কাটাকাটি লিখে আমরা কত লিখতে পারবো b প্লাস কিউ লিখতে পারবো। তাহলে দেখো এটা হচ্ছে শর্টকাট কোন কেসের জন্য, যখন আলফার মানটা কত হবে 0 ডিগ্রি হবে, অর্থাৎ দুটোটা ফ্যাক্টর যখন একই দিকে কাজ করবে তখন লব্ধি বেগ বের করার জন্য আমরা শর্টকাট হিসেবে এটা ইউজ করতে পারি, যেটা কিনা কোথা থেকে আসছে মেইন সূত্র থেকে আসছে, বুঝছে কিনা। আচ্ছা, এটার একটি উদাহরণ হচ্ছে নৌকার বেগ যেদিকে থাকবে স্রোতের বেগ কোন দিকে থাকবে, একই দিকে থাকবে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূলে যদি আমরা নৌকা চালাই, ঠিক আছে কিনা, স্রোতের অনুকূলে যদি আমরা কি চালাই নৌকা চালাই তখন লব্ধি বেগ r = কত হবে u + v। ক্লিয়ার, এটা আমরা বুঝছি। ওকে, এরপরে সেকেন্ড কেসে চলে যাচ্ছে। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে কেস 2 তে। দেখো এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে কেস 2 তে। তো খেয়াল করো, আর নাকি একটু খেয়াল করে দিলে ভিডিওটা বন্ধ হয়ে যায় কিনা, কারণ আমার মোবাইলে চার্জ একটু কম আছে, জায়গা একটু কম আছে, আমি একটু বলি কেস 2 টা এবার দেখো। তো দেখো কেস 2 টা হচ্ছে e ভেক্টরটা এদিকে কাজ করতেছে, q ভেক্টরটা এদিকে কাজ করতেছে, b ভেক্টর এদিকে, q ভেক্টর এদিকে, ঠিক আছে। এদের মধ্যকার কোণ আলফাটা কত রাজু বলো তো 180 ডিগ্রি। এদের মধ্যকার কোণ আলফাটা কত 180 ডিগ্রি। এর উদাহরণ হচ্ছে স্রোত এদিকে চলে যাচ্ছে, নৌকাটার বিপরীতে যাচ্ছে, ঠিক আছে, নৌকার বেগ u, এটা হচ্ছে তার কোথায় বিপরীতে যাচ্ছে। এদের মধ্যকার কোণ আলফাটা কত 180 ডিগ্রি, যেটাকে আমরা কি বলে থাকি স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে লাইনগুলো তোমরা করছো, স্রোতের প্রতিকূলে নৌকা চালানো, ঠিক আছে কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টরের কেস 2। তো দেখো ভেক্টরের কেস 2, তো এই ক্ষেত্রে আমরা বলি r = কত পাচ্ছি, দেখো r এর কথা বলা যাবে না, দেখো b স্কয়ার যোগ হচ্ছে কত q স্কয়ার 2bq cos কত হবে 180, cos 180 মান হচ্ছে আমরা জানি -1, ঠিক আছে কিনা। তাহলে b স্কয়ার যোগ q স্কয়ার এখানে কত হবে -2pq। কেউ না বুঝলে আমাকে বলবো। তাহলে এখানে আমরা পাচ্ছি যে -2 হোল স্কয়ার সূত্র b - q হোল স্কয়ার, ঠিক আছে কিনা। স্কয়ার রুট কাটাকাটি লিখে আমরা কি লিখতে পারবো e - q লিখতে পারবো, তবে এটাকে আমরা এইভাবে লিখব, এটাকে আমরা কিভাবে লিখব এই চিহ্ন দিয়ে লিখব। তো এই চিহ্নের মিনিংটা কি দেখো, আমি মাইনাস না লিখে এই চিহ্নটা কেন লিখছি, এই চিহ্নটার মিনিং হচ্ছে যদি এই চিহ্নটার মিনিং হচ্ছে দেখো যদি p > q হয়, অর্থাৎ p এর মান যদি q এর চেয়ে বড় হয় তখন r = হবে b - q, আর যদি q > p হয় তখন r = হবে q - p। ব্যাপারটা বুঝা গেছে। এই চিহ্নটার মিনিং হচ্ছে যেটা বড় হবে সেটা থেকে বিয়োগ। ব্যাপারটা বুঝা গেছে, এই চিহ্নটার মিনিং কি, যেটা বড় হবে সেটা থেকে বিয়োগ। তাহলে আমরা কেস 2 টা বুঝছি, দুটো ভেক্টর বিপরীত দিকে কাজ করলে r = কত লিখবো আমরা b - q, যেটা বড় হবে সেটা থেকে বিয়োগ। ক্লিয়ার। এবার আসি আমরা কেস 3 তে। তো দেখো এবার আমরা দেখবো হচ্ছে কেস 3, এই সূত্রটার কেস 3 একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে থাকবা। সো এবার আমরা দেখবো হচ্ছে কেস 3। সো কেস 3 তে হচ্ছে দুটো ভেক্টর এইভাবে কাজ করতেছে, যে b ভেক্টরটা এদিকে, q ভেক্টরটা কোন দিকে এই বরাবর, এদের মধ্যকার কোণ আলফাটা কত 90 ডিগ্রি, এদের মধ্যকার কোণ আলফাটা 90 ডিগ্রি। তাহলে আমি যদি এখন এদের রেজাল্টেন্টটা বের করতে চাই, এদের রেজাল্টেন্ট এই যে r, এটা যদি আমি বের করতে চাই তাহলে আমি কি লিখবো b স্কয়ার যোগ হচ্ছে কত q স্কয়ার 2pq cos কত হবে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত 0, cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে এটা পুরোটা কি হয়ে যাবে, এটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে আর কি থাকতেছে b স্কয়ার যোগ q স্কয়ার থাকতেছে। তাহলে দেখো এটা হচ্ছে লব্ধির r বের করার সূত্র কোন কেসে, কেস 3 তে। বুঝছি লব্ধি r = কত √ b স্কয়ার যোগ q স্কয়ার কেস 3 তে, যখন p আর q এর মধ্যকার কোণ মানে আলফাটা কত হবে, আলফাটা যখন 90 হবে, বুঝছি কিনা। ওকে, তাহলে এটা গেল আমাদের কেস 3, সবাই বুঝছি। এবার আমরা কেস 4 এ চলে যাচ্ছি। সো দেখো কেস 3 টা বোঝার পরে এবার আমরা কেস 4 এ চলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। তো কেস 4 টা হচ্ছে আমরা দেখব যদি দুইটা একই ভেক্টর হয়, যদি দুইটা একই ভেক্টর হয়, এটাও p ভেক্টর এটাও p ভেক্টর, এদের মধ্যকার কোণ হচ্ছে আলফা, ঠিক আছে। দুইটা একই ভেক্টর হয়, এটাও p ভেক্টর এটাও p ভেক্টর, এটাও 7 নিউটন এটাও 7 নিউটন, বুঝছি। এরকম যদি হয় তাহলে লব্ধি r = হচ্ছে 2p cos α/2। কি বললাম, লব্ধি r = কত হবে 2p cos α/2, এটা সূত্র, ঠিক আছে। r = কত 2p cos α/2, বুঝছি। কখন যদি দুটোটা একই ভেক্টর হয়। ওকে, এটা গেল কেস 4। এরপরে যেটা দেখাবো সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কেস 5 টাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই কেস 5 যেটা দেখাবো, এই কেস 5 টাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো
তো দেখো এই কেসে হচ্ছে আমার পি ভেক্টরটা এইদিকে কাজ করতেছে এবং কিউ ভেক্টরটা এইদিকে কাজ করতেছে। তো পি আর কিউ এর মধ্যকার কোণটা কত আলফা, এবং এই যে রেজাল্টেন্টটা সোজাসুজি কাজ করতেছে। এই রেজাল্টেন্টটা কিভাবে কাজ করতেছে? সোজাসুজি কাজ করতেছে। এই রেজাল্টেন্টটা হচ্ছে কেমন? সোজাসুজি। এই যে পি আর কিউ এর রেজাল্টেন্টটা কোথায় কাজ করতেছে? একদম সোজাসুজি কাজ করতেছে, ঠিক আছে? অর্থাৎ লব্ধিটা পি এর সাথে যেই কোণটা করে, লব্ধিটা কোন একটা ব্যাগের সাথে যেই কোণটা করে সেটাকে আমরা কি ধারা লিখি? থিটা ধারা লিখি না? আর পি আর কিউ এর মধ্যকার কোণকে আমরা আলফা ধারা লিখি। লব্ধিটা পি এর সাথে বা কিউ এর সাথে যে কোণটা করে সেটাকে থিটা ধারা লিখি। তো দেখো এই লব্ধিটা পি এর সাথে যেই থিটা কোণটা করছে, এই থিটা কোণটার মান কত এখানে? 90 ডিগ্রি। তো এই কেসটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কেস। এটাকে আমরা কি বলবো? থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আলফা না, কিসের কথা বলছি? থিটার কথা বলছি। মানে লব্ধিটা পি এর সাথে যেই কোণটা করছে সেই কোণটা যদি 90 হয় সেটা হচ্ছে কেস 5 এ করতেছে, বুঝছি? এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কেস, এটা বুঝছি কিনা? আচ্ছা, তো এই কেসটাতে লব্ধি আর এর মানটা বের করার সূত্র হচ্ছে এই কেসটাতে যেখানে লব্ধিটা পি এর সাথে বা কিউ এর সাথে অর্থাৎ যে কোনো একটা ব্যাগের সাথে লব্ধিটা কত ডিগ্রি কোণ করবে? 90 ডিগ্রি কোণ করবে। ওই কেসটাতে আমরা লব্ধি বের করার সূত্র ইউজ করব হচ্ছে রুট ওভার, দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করব, রুট ওভার বড় স্কয়ার মাইনাস কত হবে? ছোট স্কয়ার। রুট ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার, অর্থাৎ কিউ এবং পি এর মধ্যে যেটা বড় সেটা স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। কোনটা বড় কোনটা ছোট এটা কিভাবে মাথায় রাখবো, কিভাবে বুঝবো? দেখো লব্ধি যার সাথে 90 কোণ করবে, মাথায় রাখবা যে লব্ধি যার সাথে কি করবে? 90 কোণ করবে, 90 কোণ করবে সে হচ্ছে ছোট, সে হচ্ছে কি হবে? ছোট। লব্ধি যার সাথে 90 কোণ করবে সে হচ্ছে ছোট। তাহলে লব্ধিটা 90 কোণ কার সাথে করছে? পি এর সাথে। তাহলে আমরা লিখতে পারবো রুট ওভার কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, অর্থাৎ পি হচ্ছে ছোট, বুঝছি কিনা? তাহলে লব্ধি বের করার এই যে সূত্র দেখালাম, এই সূত্রটা শুধুমাত্র কেস 5 এর জন্য, আর কোন কেসের জন্য না, বুঝছি? শুধুমাত্র কেস 5 এর জন্য। কেস 5টা খুবই ইম্পর্টেন্ট। এটা কি বলতেছে? লব্ধিটা পি এর সাথে কত ডিগ্রি কোণে আছে? 90 কোণে আছে, বুঝছি? এবং এই কেসটাতে আমরা আরেকটা সূত্র ইউজ করতে পারবো। সেই সূত্রটা হচ্ছে দেখো এই আলফা বের করার সূত্র, এই আলফা বের করার সূত্র। এই আলফা ইজ ইকুয়াল টু কত হবে? cos আলফা। cos আলফা ইজ ইকুয়াল টু হবে মাইনাস ছোট ডিভাইড বাই কি লিখবো আমরা? বড়। cos আলফা ইজ ইকুয়াল টু কত লিখবো? মাইনাস ছোট বাই বড়। তাহলে আমরা এখানে লিখতে পারি ছোট হচ্ছে আমাদের কত? p। তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস p বাই q। মাইনাস কত? p বাই q। তাহলে আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারি cos ইনভার্স মাইনাস p বাই q। cos ইনভার্স মাইনাস ছোট বাই বড়, বুঝছি? তাহলে এই যে এখানে একটা সূত্র আর এই যে এখানে একটা সূত্র, এই দুটো সূত্র আমরা ইউজ করতে পারবো শুধুমাত্র কেস 5 এর জন্য। ক্লিয়ার? বুঝছি? এই যে লব্ধিটা যার সাথে কত করবে? 90 কোণ করবে সে হচ্ছে ছোট, ঠিক আছে? আরেকভাবে আমরা বুঝতে পারি এই অঙ্কগুলোর অ্যাপ্লিকেশন কোথায় হবে আমাদের? এই অঙ্কগুলোর অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের এই অঙ্কগুলোতে, যে আমার নদীর এই বরাবর হচ্ছে কি চলে যাবে? স্রোত চলে যাবে। এই বরাবর কি থাকবে? এই পি এর জায়গায় হচ্ছে স্রোতের ব্যাগ থাকবে। ব্যাপারটা বুঝে গেছে? তো স্রোত আছে এমন নদীতে, স্রোত আছে এমন নদীতে আমাকে সোজাসুজি এখানে পৌঁছাইতে হবে। তাহলে আমি এই বরাবর কি নৌকা চালাবো? আনসার হচ্ছে না, আমি একটু অ্যাঙ্গেল করে নৌকা চালাবো, একটু অ্যাঙ্গেল করে নৌকা চালাবো যাতে ইউ আর পি এর রেজাল্টটা কি হয়? সোজাসুজি হয় এবং আমি এই বরাবর পৌঁছে যেতে পারি। তাহলে এখানে লব্ধিটা পি এর সাথে কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে? তাহলে ছোটকে বিটা ছোট আর ইউটা হচ্ছে বড়। আরেকটা আমরা এটা তো ম্যাথমেটিক্যালি বুঝছি যে লব্ধি যার সাথে 90 কোণ করবে সে হচ্ছে ছোট। এবার আমরা ফিজিক্যাল সায়েন্স থেকে এটা বুঝি। দেখো যদি কাউকে নদী পার করতে হয়, যদি কেউ নদী পার করতে চায়, স্রোত আছে এমন নদীতে কেউ যদি নদী পার করতে চায়, তাহলে তার নৌকার ব্যাগটা বা স্রোতের ব্যাগটা অবশ্যই কি হইতে হবে? সরি, তার নৌকার ব্যাগটা বা সাঁতারুর ব্যাগটা অবশ্যই স্রোতের ব্যাগের চেয়ে বড় হতেই হবে, নাহলে সে জীবনে নদী পার করতে পারবে না। আমার কথাটা বোঝা গেছে? সে নদীতে সাঁতার কাটতে পারবে কিন্তু নদী পার হতে পারবে না। নদী পার হওয়ার জন্য তার নৌকার ব্যাগটাকে অবশ্যই স্রোতের ব্যাগের চেয়ে কি হইতে হবে? বড় হতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? নাহলে সে কখনো নদী পার হইতে পারবে না। ক্লিয়ার? এবার আমরা দেখো এই কেসটা নিয়ে হচ্ছে কথা বলবো। এই কেসটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো সামেট্রিক ও সমতলের বস্তু গণনা করতে। সমতলের বস্তু গণনা করতে দেখো এই যে সমতলের বস্তু গণনা করতে একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের 9A, এই চ্যাপ্টারে হচ্ছে 9A এর যে ম্যাথগুলো, এগুলো সম্পূর্ণ ভেক্টরের ম্যাথ, ফিজিক্সের ভেক্টরের ম্যাথ। কি বুঝছো? তা আমার
এই যে বইটা আমার দরকার ছিল ম্যাথগুলো করানোর জন্য, আমি ভুলে গেছি যে এটা বইটা লাগবে আজকে। আচ্ছা দেখো, আমি এক্সাম্পলগুলো একটু দেখাচ্ছি যে আমরা কেস 5টা আসলে কোথায় ইউজ করবো। কেস 5টা আমরা ইউজ করবো হচ্ছে এই যে একটা নদী, এই নদীতে হচ্ছে নাকি মাথা তুলো, দেখো এই একটা নদী, এই নদীতে হচ্ছে স্রোত চলে যাচ্ছে, এই নদীতে কি চলে যাচ্ছে, স্রোত চলে যাচ্ছে। কোন বরাবর যাচ্ছে স্রোত, স্রোত বি, এটা যাচ্ছে হচ্ছে এই বরাবর স্রোত চলে যাচ্ছে। তো এরকম একটা নদীতে আমার এইখান থেকে এখানে পৌঁছাইতে হবে, ঠিক আছে, অর্থাৎ সোজাসুজি পৌঁছাইতে হবে, এই বরাবর পৌঁছাইতে হবে। তাহলে আমি কি এই বরাবর নৌকা চালাবো? আনসার হচ্ছে না, এই বড় নৌকা চালাবো না, কারণ এই বড় নৌকা চালালে আমি এদিকে পৌঁছে যাবো, রাইট? তা আমাদের নৌকাটা চালাতে হবে কি করে, একটু অ্যাঙ্গেল করে নৌকাটা চালাতে হবে যাতে ইউ আর বি এর রেজাল্টেন্ট, এই যে দেখো ইউ আর এই বি, এদেরকে নিয়ে যে আমরা সামান্তরিকটা গঠন করলাম, এই সামান্তরিকের কর্ণ বরাবর হচ্ছে কি কাজ করতেছে আমাদের, বলো, লব্ধি কাজ করছে, বুঝছি কিনা? সামান্তরিকের কর্ণ বরাবর আমাদের লব্ধিটা কাজ করছে, অর্থাৎ লব্ধিটা যাতে সোজাসুজি হয় ওইভাবেই আমি অ্যাঙ্গেল করে হচ্ছে নৌকাটা চালাবো। তাহলে এখানে লব্ধিটা স্রোতের ব্যাগের সাথে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এই কেসটা হচ্ছে আমার থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কেস, বুঝছি? এই কেসটা হচ্ছে আমার থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কেস। ওকে ফাইন। তো দেখো এই কেসে হচ্ছে আমরা তাহলে লব্ধি, এই যে লব্ধি ব্যাগ আর ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো হচ্ছে কত, √, ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, কারণ ভিটা কি হবে, ছোট হবে, কারণ এর সাথে 90 ডিগ্রি কোণ করছে। আর আমরা অন্যভাবে বুঝলে নৌকার ব্যাগ যদি স্রোতের ব্যাগের চেয়ে বেশি না হয় তাহলে সে কখনো নদীটা পার হইতে পারবে না, সাঁতার কাটতে পারবে কিন্তু নদী পার হইতে পারবে না। নদী পার হওয়ার জন্য নৌকার ব্যাগটাকে অবশ্যই স্রোতের ব্যাগের চেয়ে কি হইতে হবে, বেশি হইতে হবে। ফাইন। তারপরে এই স্রোতের ব্যাগ এবং নৌকার ব্যাগের মধ্যকার কোণ এই আলফাটা বের করার জন্য আমরা সূত্র ইউজ করবো কোনটা, আলফা ইকুয়ালস টু হচ্ছে cos ইনভার্স মাইনাস ছোট বাই বড়, ছোট হচ্ছে কত আমার বি আর বড় হচ্ছে কত ইউ, মাইনাস বি বাই ইউ, বুঝছি? ওকে। তো এবার এইটা বুঝলে এবার আমরা বুঝি এই অঙ্কটাকে কিভাবে প্রশ্ন আসলে লিখা হয়। সেটা হচ্ছে এটাকে লেখা হয় হচ্ছে এইভাবে যে ন্যূনতম দূরত্বে নদী পার, এটাকে কি লেখা হয়, ন্যূনতম দূরত্বে নদী পার। ন্যূনতম দূরত্ব কেন, দেখো এই নদীটা পার হওয়ার অনেকগুলো দূরত্ব আছে না, অনেকগুলো দূরত্ব আছে। তো এই অনেকগুলো দূরত্বের মধ্যে সবচেয়ে ছোট দূরত্ব কোনটা, এই সবচেয়ে ছোট দূরত্ব হচ্ছে এটা, ওই জন্য এটাকে কি বলা হচ্ছে, ন্যূনতম দূরত্ব নদী পার। অর্থাৎ এই কেস 5টাকে কি বলা হচ্ছে, ন্যূনতম দূরত্বে নদী পারের অঙ্ক, বুঝছি? কারণ দেখো রাজু, এই যে এই নদীটা পার হওয়ার অনেকগুলো রাস্তা আছে না, এই অনেকগুলো রাস্তার মধ্যে সবচেয়ে ছোট দূরত্ব কোনটা, এই দূরত্বটা, ওই জন্য এটাকে কি বলা হচ্ছে, ন্যূনতম দূরত্বে নদী পার, বুঝছি কিনা? আচ্ছা, এরপরে এইটাকে বলা হচ্ছে লম্ব দূরত্বে নদী পার, এটাকে কি বলা হবে, লম্ব দূরত্বে নদী পার। একই কথা, লম্ব দূরত্বে নদী পার। দেখো এই দূরত্বটাই কি লম্ব দূরত্ব না, দ্যাটস ওয়াই এই অঙ্কটাকে কি বলা হচ্ছে, লম্ব দূরত্বে নদী পার, ন্যূনতম দূরত্বে নদী পার। এরপরে এটাকে আরো নামে ডাকা হয়, সেটা হচ্ছে সোজাসুজি নদী পার, এটাকে হচ্ছে সোজাসুজি নদী পার, এভাবে বলতে পারে যে সোজাসুজি নদী পার। একই কথা যে আমি সোজাসুজি এখান থেকে এখানে পৌঁছাতে চাচ্ছি, তাহলে এটা সোজাসুজি নদী পার, বুঝছি কিনা? তারপরে এটাকে বলা হয় আড়াআড়ি নদী পার, ঠিক আছে, এটা আরো বাংলা নাম হচ্ছে আড়াআড়ি নদী পার, আড়াআড়ি নদী পার। তো এই বাংলা ভাষাগুলো দ্বারা তোমাদেরকে বুঝতে হবে যে এই কেস 5 এর কথা বলা হচ্ছে। আড়াআড়ি নদী পার মানে কি, সোজাসুজি নদী পার। এবার আমি একটু বলি যে উপর থেকে যদি কেউ আমাকে দেখে এই সিনারিওটা, সে কিভাবে দেখবে, সে কি আমাকে নৌকাটা এই বরাবর নিয়ে যেতে দেখবে নাকি নৌকাটা এই বরাবর চলতে দেখবে? দেখে নাকি একটু আনসার দাও তো। দেখো আমি যে বলছি যে আমি এই বরাবর নৌকার ভেলোসিটি দিব, রেজাল্টেন্ট কোন বরাবর পাবো, এই বরাবর পাবো। এখন কেউ যদি আমাকে উপর থেকে দেখে, সে আমাকে কোন বরাবর চাইতে দেখবে, এই বরাবর চাইতে দেখবে নাকি হচ্ছে এই বরাবর চাইতে দেখবে, এই বরাবরই চাইতে দেখবে, ঠিক আছে? কেন, দেখো তার কারণ হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি দেখো আমি এই বরাবর নৌকার ভেলোসিটি দিচ্ছি, এর মানে কি, এর মানে হচ্ছে আমি কন্টিনিউয়াসলি নৌকার যে দাঁড়টা আছে ওই দাঁড়টা আমি এই বরাবর পাচ্ছি, ঠিক আছে, এই বরাবর পাচ্ছি। এইভাবে স্রোতের ব্যাগ এবং আমার এই নৌকার ব্যাগের রেজাল্টেন্টটা কোন দিকে, সোজাসুজি, এবং আমি সেই লব্ধি ব্যাগে উপর সামনের দিকে পৌঁছে যাচ্ছি, বুঝছি? অর্থাৎ কেউ যদি আমাকে উপর থেকে দেখে তাহলে দেখবে যে আমি এই বরাবর হচ্ছে উপরের সামনের দিকে পৌঁছে যাচ্ছি, অথচ আমি নৌকার ভেলোসিটি কন্টিনিউয়াসলি কোন বরাবর দিচ্ছি, নৌকার ভেলোসিটি আমি কন্টিনিউয়াসলি এই বরাবর দিচ্ছি, বুঝছি কি বুঝি না? স্যার আসছে কেন, খেয়াল করো, দেখো যেটা বলতেছি যে কন্টিনিউয়াসলি আমাকে কি দেখবে, নৌকার ভেলোসিটি আমি এই বরাবর দিচ্ছি এবং সোজাসুজি আমি কোন বরাবর পৌঁছে যাব, এখানে পৌঁছে যাব। ক্লিয়ার? তাহলে এটা আমরা বুঝছি। তো এই
হচ্ছে আমরা কিছু ম্যাথ করব, কিছু ম্যাথ করতে চাইছিলাম আসলে বইটা দেখে তাহলে আমি এটা করবো। ম্যাথ সেকেন্ড পেপারে এই কেস 5 এর অঙ্কগুলো একটু আমি লিখে দিচ্ছি। ম্যাথ সেকেন্ড পেপার, ঠিক আছে, ম্যাথ সেকেন্ড পেপার 9A, 9A এর হচ্ছে উদাহরণ 1 নাম্বার, 9A এর হচ্ছে উদাহরণ 1 নাম্বার, তারপর হচ্ছে উদাহরণ 2 নাম্বার, উদাহরণ 3 নাম্বার, উদাহরণ হচ্ছে 3 নাম্বার, এই কেস 5 এর বলছি। ম্যাথ সেকেন্ড পেপারে 9A এর উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3 হচ্ছে আমার কেস 5 এর। তোমরা এগুলো পাশে গিয়ে দেখবা, ঠিক আছে। আচ্ছা, আমি কেস উদাহরণ 3টা দেখাচ্ছি। তো উদাহরণ 3টা আমার মনে আছে, দেখো খেয়াল করো। আমাদের এরকম একটা নদী থাকবে, এরকম একটা নদী। তো এই নদীতে হচ্ছে এই বরাবর কি চলে যাচ্ছে, স্রোত চলে যাচ্ছে। আচ্ছা, এই উদাহরণ 5, উদাহরণ 3টা দেখার আগে কেস 6টাও বলে দিই, কারণ কেস 6 এবং কেস 5 দুটোটা মিলে হচ্ছে উদাহরণ 3, বুঝছি। তো আমি আগে কেস 6টা বলে দিই, তারপর উদাহরণ 3টাতে আসছি, কারণ দুটোটা মিলে হচ্ছে আমার উদাহরণ 3টা। তো দেখো কেস 6টা কি। কেস 6টা হচ্ছে আমরা কেস 5 এ দেখছিলাম হচ্ছে ন্যূনতম দূরত্বে কিভাবে নদী পার হওয়া যায়, মানে সবচেয়ে ছোট দূরত্বে কিভাবে নদীটা পার হওয়া যায়। আর কেস 6টা হচ্ছে সবচেয়ে কম সময়ে কিভাবে নদীটা পার হওয়া যায়, অর্থাৎ ন্যূনতম সময়ে, ন্যূনতম সময়ে হচ্ছে নদী পার, ন্যূনতম সময়ে নদী পার, ন্যূনতম সময়ে নদী পার, ঠিক আছে। অর্থাৎ সবচেয়ে কম সময়ে কিভাবে আমি একটা নদী পার হতে পারি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। দেখো, স্রোত এই বরাবর চলে যাচ্ছে, এই বরাবর কি চলে যাচ্ছে, স্রোত চলে যাচ্ছে, এই বরাবর স্রোত চলে যাচ্ছে। তো এরকম একটা নদীতে আমাকে যদি ন্যূনতম সময়ে নদী পার হইতে হয়, মানে সবচেয়ে কম সময়ে যদি নদী পার হইতে হয়, তাহলে মাথায় রাখবো নৌকাটা চালাতেই হবে কিভাবে, স্রোতের ব্যাগের সাথে 90 ডিগ্রি কোণে, স্রোতের ব্যাগের সাথে 90 ডিগ্রি কোণেই হচ্ছে আমাকে নৌকা চালাতে হবে। অর্থাৎ এখানে আলফাটা হবে 90। কি বলছি, বোঝা গেছে? ইউ আর পি এর মধ্যকার কোণ যে আলফা, সেই আলফাটা এখানে কত হবে, 90। স্রোতের ব্যাগের সাথে 90 ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে। সেখানে আমি আপনাদেরকে লিখে দিচ্ছি যে ন্যূনতম সময়ে, ন্যূনতম সময়ে নদী পার হইতে হলে, নদী পার হতে হলে, ন্যূনতম সময়ে নদী পার হতে হলে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে নৌকা চালাতেই হবে, ঠিক আছে। স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে, 90 ডিগ্রি কোণ করে নৌকা চালাতে হবে, নৌকা চালাতে হবে। বুঝছি কি বুঝি নাই? তাহলে আমাকে যদি কোনো একটা নদীর সবচেয়ে কম সময় পার হইতে হয়, তাহলে আমি জানি যে কোন বরাবর নৌকা চালাতে হবে, সেটা হচ্ছে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে নৌকা চালাবো। তাহলে আমি এই জায়গায় পৌঁছাবো না, আমি এইখানে কোনো এক জায়গায় পৌঁছে যাবো, তাই তো। কারণ ইউ আর বি এর রেজাল্টের কোন বরাবর হবে, এইদিকে হবে। তা আমি এদিকে কোনো এক জায়গায় পৌঁছে যাব, কিন্তু আমার সময়টা এখানে কি লাগবে, কম লাগবে, সবচেয়ে কম লাগবে, বুঝছি। 90 ডিগ্রি কোণে নৌকা চালাবো, আমি স্রোতের ব্যাগের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালাবো, 90 কোণে নৌকা চালাবো। পৌঁছাবো কোথায়, এইদিকে কোনো এক জায়গায় পৌঁছে যাব, কিন্তু আমার সময়টা কি লাগবে, সবচেয়ে কম লাগবে। তো এই সবচেয়ে কম সময়টা কত, সেটাও বের করে সূত্র আছে। দেখো, সেই সবচেয়ে কম সময়টা হচ্ছে এই ন্যূনতম সময়, এই ন্যূনতম সময়টা বের করার সূত্র হচ্ছে নদীর প্রস্থ। এই যে নদীর প্রস্থ যেটা থাকবে, এই নদীর প্রস্থটাকে, নদীর প্রস্থ, নদীর প্রস্থটাকে আমরা কি করব, নৌকার ব্যাগ দিয়ে ভাগ দিয়ে দিব, নদীর প্রস্থটাকে নৌকার ব্যাগ দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে আমার ন্যূনতম সময় পার হয়ে যাবে। দেখো, স্রোতের ব্যাগ কত, এটাও আমার জানার দরকার নেই, জাস্ট কি জানা থাকতে হবে, নদীর প্রস্থটা কত আর আমার নৌকার বা আমার সাঁতারের ব্যাগটা কত। নদীর প্রস্থকে নৌকার ব্যাগ দিয়ে ভাগ দিয়ে দিব, ওই নদীটা ন্যূনতম সময়ে পার হওয়ার জন্য কত সময় লাগবে সেটা বের হয়ে যাবে। বুঝছি কি বুঝি না? দেওয়া থাকবে, দেওয়া না থাকলে তো বের করতে পারবো না। তাহলে এটা আমরা বুঝছি কি বুঝি না? ওকে, তাহলে এবার আমরা কেস 6টা দেখব। এবার সরি, কেস 6 তো দেখলাম, এবার হচ্ছে কেস 5 আর 6 মিলে হচ্ছে আমরা একটা ম্যাথ দেখব। এখানেতেই আবার ভিতরে কেস 5 এবং 6 মিলে আমরা কি দেখব, ম্যাথ দেখব। থাকলো সময় যা থাকলো বলে নদীর প্রস্থ বের করো বা নৌকা বের করো। আচ্ছা দেখো, এবার আমরা কেস 3টা একটা উদাহরণ দেখবো, সেটা হচ্ছে উদাহরণ 3। খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। দেখো, খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। একটু খেয়াল করবে, আমাদের এই একটা নদী দেওয়া আছে, এই নদীটার হচ্ছে আমাকে প্রস্থ দেওয়া আছে। এই নদীটার প্রস্থ কত দিছে, 500 মিটার। এই নদীটার প্রস্থ কত দিছে, 500 মিটার। এবং স্রোত বলতে হচ্ছে, স্রোতের ব্যাগ হচ্ছে 3 কিলোমিটার, স্রোতের ব্যাগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। তারপরে দুইটা নৌকা আছে, এখানে একটা নৌকা আছে, এখানে একটা নৌকা আছে।
এই নৌকার ভেলোসিটি হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, এই নৌকারও ভেলোসিটি হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই নৌকারও ব্যাগ হচ্ছে কত ইউ, যেটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, এটারও ব্যাগ হচ্ছে কত ইউ, যেটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। হচ্ছে কি না এই ঘটনা? আচ্ছা, তো আমি এই নদীর প্রস্থটাকে কি করতেছি, এই নদীর প্রস্থটাকে মিটার থেকে কিলোমিটারে নিয়ে আসতেছি, মিটার থেকে কিসে নিয়ে আসতেছি, কিলোমিটারে নিয়ে আসতেছি। কেন? কারণ হচ্ছে আমার এখানে তিনটা ডাটা কিলোমিটারে দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমি এটাকে কিলোমিটারে নিয়ে আসছি, নাহলে আমাকে এই তিনটাকে কিসে নিয়ে যেতে হতো, মিটারে নিয়ে যেতে হতো। তাহলে তিনটা জিনিসকে চেঞ্জ করা হচ্ছে, একটা জিনিসকে চেঞ্জ করা ভালো, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটাকে কিলোমিটারে নিয়ে আসছি। ফাইন। এবার দেখো এই ডাটা অনুযায়ী অর্থাৎ স্রোত চলে যাচ্ছে 3 কিলোমিটার ব্যাগে, এই তারপর এখানে দুইটা নৌকা আছে, এই একটা নৌকা এই একটা নৌকা, এই দুইটা নৌকা হচ্ছে প্রতিযোগিতা করবে যে কে আগে যেতে পারে, কে আগে নদীটা পার হতে পারে, সেটা প্রতিযোগিতা করবে। তো দেখো একই নদীতে নৌকা চালাচ্ছে, দুইজনের ভেলোসিটি সেম, দুইজনের কি সেম, ভেলোসিটি সেম। তাহলে এটা কি পসিবল কেউ ফার্স্ট হওয়া কেউ সেকেন্ড হওয়া, এটা কি পসিবল কিনা আগে সেটা আমরা বুঝি। একই নদীতে নৌকা চালাচ্ছে, তাহলে কেউ ফার্স্ট হবে কেউ সেকেন্ড হবে, একই ব্যাগেই তো যাচ্ছে ওরা, কেউ যদি একটু বেশি ব্যাগে যায় তাহলে বলতাম যে সে ফার্স্ট হইতে পারে, কিন্তু দুজন একই ব্যাগে যাচ্ছে, একই নদীতে নৌকা চালাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি কেউ ফার্স্ট সেকেন্ড হওয়া পসিবল? আনসার হচ্ছে হ্যাঁ, আনসার হচ্ছে হ্যাঁ পসিবল। আমাদের কাছে একটা ব্যাপার আছে, একটা আমরা হচ্ছে কোণের উপর বেস করে হচ্ছে কেউ একজন ফার্স্ট হতে পারে কেউ একজন সেকেন্ড হতে পারে। কিভাবে? তো দেখো প্রথম নৌকার মাঝিটা একটু বোকা, বা প্রথম নৌকার মাঝিটা হচ্ছে একটু অতি চালাক, সে হচ্ছে ভাবছে, সে চিন্তা করছে যে আমি যদি আমাকে তো সবচেয়ে কম সময় পার হইতে হবে, মানে আমি ফার্স্ট হইতে চাচ্ছি, তাহলে আমি যদি সবচেয়ে ছোট দূরত্বটা পার হই, মানে আমি যদি এই পার থেকে বরাবর এই পারে যাই, মানে সবচেয়ে ছোট দূরত্বটা যদি আমি ক্রস করি, তাহলে হয়তো আমার সময়টা কি লাগবে, কম লাগবে। এটা চিন্তা করে নদীর মাঝি কি করছে, এই বরাবর নৌকাটা চালাইছে, নদীর মাঝে এই বরাবর নৌকাটা চালাইছে, অর্থাৎ এই বরাবর সে ভেলোসিটি দিছে। দেখো এই বরাবর নৌকা চালাইছে মানে কিন্তু সে নৌকা নিয়ে এদিকে চলে যাচ্ছে না, সে নৌকার ভেলোসিটিটা কন্টিনিউয়াসলি এই বরাবর দিচ্ছে, যাতে ভি এবং ইউ এর রেজাল্টেন্টটা কি হয়, সোজাসুজি হয় এবং সে এখান থেকে এখানে পৌঁছাইতে পারে। বুঝছি? আচ্ছা, তাহলে সেই নৌকার ভেলোসিটিটা এই বরাবর দিল যাতে ভি এবং ইউ এদের রেজাল্টেন্টটা কি হলো, সোজাসুজি হলো এবং সেই বরাবর পৌঁছাইও গেছে। ঠিক আছে কিনা? তো তার সময়, তাহলে এটা কোন কেস, দেখো এখানে লব্ধিটা স্রোতের ব্যাগের সাথে কত ডিগ্রি কোণ করছে, এই যে স্রোতের ব্যাগের সাথে কত ডিগ্রি কোণ করছে, 90 ডিগ্রি কোণ করছে। তাহলে এটা কোন কেসটা, এটা হচ্ছে আমাদের ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার কেস। ঠিক আছে? তাহলে এখানে তার সময় কতটুকু লাগছে, আমি ধরে নিচ্ছি তার সময় লাগছে হচ্ছে কত, তার সময় লাগছে হচ্ছে t1। ঠিক আছে? এই t1 সময়টা কত, সময় যেগুলো আমরা কি জানি, দূরত্ব বাই ব্যাগ, দূরত্ব বাই ব্যাগ। কত দূরত্ব অতিক্রম করছে, সে এখান থেকে এখানে গেছে, কত দূরত্ব অতিক্রম করছে, 0.5 কিলোমিটার অতিক্রম করছে। তাহলে আমি এখানে লিখি সে 0.5 কিলোমিটার অতিক্রম করছে। কত ব্যাগে অতিক্রম করছে, লব্ধি ব্যাগে অতিক্রম করছে, লব্ধি ব্যাগে। যেহেতু নদীতে স্রোত আছে তার নৌকার ব্যাগও আছে, তাহলে সে কোন ব্যাগে গেছে, লব্ধি ব্যাগে গেছে। বুঝছি কি বুঝি নাই, লব্ধি ব্যাগে গেছে। এবং সেই লব্ধি ব্যাগটা বের করার সূত্র কি, লব্ধি ব্যাগটা বের করার সূত্র কি, কোন কেস এটা, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কেস। তাহলে এই লব্ধি ব্যাগ আর এটা বের করার সূত্র কি, √u স্কয়ার মাইনাস v স্কয়ার। একটু আগে বলছি বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। এই থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কেসে লব্ধি ব্যাগ আর বের করার সূত্র কি, বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার, u স্কয়ার মাইনাস v স্কয়ার। বুঝছি কিনা, বুঝছি নাকি? ওকে, √u স্কয়ার মাইনাস v স্কয়ার। তাহলে এবার বসায় দাও মানগুলো। এই যে 0.5 কিলোমিটার, তারপরে √u এর মান দেওয়া আছে কত, 5, তাহলে এখানে 5 স্কয়ার, v এর মান দেওয়া আছে কত, 3, তাহলে 3 স্কয়ার কিলোমিটার পার আওয়ার। তো দেখো কিলোমিটার কিলোমিটার কাটাকাটি যাবে, এই আওয়ার ইনভার্স 1টাকে উপরে তুলে দিলে কি হবে, আওয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে आंसर কত আসে আমাকে বলো, 0.125 কত আসছে, 125। তাহলে 0.125 আওয়ার হচ্ছে প্রথম নৌকার মাঝে সময় লাগবে নদীটা পার হতে। বুঝছে কিনা, বুঝছে? এবার দ্বিতীয় নৌকার মাঝিতে আসে। দ্বিতীয় নৌকার মাঝি চালাক, সে পড়ালেখা জানে, সে পড়ালেখা করছে, পড়ালেখা করে নৌকা চালাচ্ছে, আচ্ছা সমস্যা নেই, বড়টা দামি নৌকা, প্রতিযোগিতা করতেছে না। তো দেখো এখানে এই নৌকাটার মাঝি হচ্ছে চালাক, সে পড়ালেখা জানে, সে হচ্ছে জানে যে সবচেয়ে কম সময়ে যদি একটা নদীকে পার হতে হয় তাহলে স্রোতের ব্যাগের সাথে 90 ডিগ্রি করে নৌকা চালাতে হয়। কিভাবে নৌকা চালাতে হয়, স্রোতের ব্যাগের সাথে 90 ডিগ্রি করে, মানে আলফাটাকে কি রাখতে হয়,
90 রাখতে হয়। তো সেই ক্ষেত্রে সে এখানে কোনো এক জায়গায় পৌঁছে যাবে, সে কিন্তু এখানে পৌঁছাতে পারবে না, সে এখানে কোনো এক জায়গায় পৌঁছে যাবে, কিন্তু তার সময়টা এই ক্ষেত্রে কি লাগবে, কম লাগবে। এবং সেই কম সময়টা কত, ন্যূনতম সময়টা কত, ন্যূনতম সময় বের করার সূত্র আমরা দেখছি, নদীর প্রস্থ ডিভাইড বাই নৌকার ব্যাগ, নদীর প্রস্থ ডিভাইড বাই নৌকার ব্যাগ। তাহলে যেহেতু সে ন্যূনতম সময়ের সূত্র ধরে গেছে, এই যে স্রোতের ব্যাগের সাথে 90 ডিগ্রি কোণ করে নৌকা চালাচ্ছে, মানে কি সে ন্যূনতম সময়ের সূত্র ধরে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো t2 কত, বলো t2 কত, নদীর প্রস্থ হচ্ছে 0.5 কিলোমিটার ডিভাইড বাই নৌকার ব্যাগ হচ্ছে কত, 5 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার কাটাকাটি যাবে, তাহলে t2 টা কত আসে, 0.1 আওয়ার। আওয়ার ইনভার্স 1 টাকে উপরে তুলে দিলে কি হয়ে যাবে, আওয়ার। তা আমাদের তাহলে দেখো কোনটা বড়, এখানে ডেফিনেটলি এটা বড়, তাহলে দ্বিতীয় নৌকাটাই আগে যাবে। বুঝছি কিনা, দ্বিতীয় নৌকাটা ফার্স্ট হবে, ভেলোসিটি সেম হওয়ার পর দ্বিতীয় নৌকাটা ফার্স্ট হবে। তো আমাদেরকে এই প্রশ্নে জানতে চাইছে হচ্ছে সময়ের পার্থক্য, অর্থাৎ দুইটা নৌকা একই সময়ে যাত্রা করে অপর পারে পৌঁছানোর সময়ের পার্থক্য জানতে চাইছে। তাহলে সেই সময়ের পার্থক্যটা কত হবে, 0.025। সময়ের পার্থক্যটা হবে হচ্ছে t1 মাইনাস t2, মানে এইটা থেকে এইটা বিয়োগ দিব, কত আসে, 0.025 আওয়ার। এটা যদি আমি মিনিটে নিয়ে যেতে চাই 60 দ্বারা গুণ করো, এটাকে যদি আমি মিনিটে নিয়ে যেতে চাই 60 দ্বারা গুণ করো, কত আসছে, 1.5 মিনিট, তাই তো, 1.5 মিনিট। অর্থাৎ অপর পারে পৌঁছানোর সময়ের পার্থক্য হচ্ছে এটা। এই অঙ্কটা তোমরা বুঝছো কিনা, ওকে? আচ্ছা, বুঝলে হচ্ছে আমি এরপর এটা মুছে দিচ্ছি। তোমরা উদাহরণ 1 নাম্বার অঙ্কটা, উদাহরণ 2 নাম্বার অঙ্কটা তোমরা নিজ দায়িত্ব করবা, না পারলে আমি অবশ্যই দেখা দিব। এবং উদাহরণ 2 আর উদাহরণ 1 খুব সিমিলার, সেম অঙ্ক। বই আরো কিছু ম্যাথ আছে, ওগুলো দিতে পারতাম, বাট আমি হচ্ছে বইটা আনি নাই, তো আমি হচ্ছে নাম্বারগুলো আমার মনে নেই। আচ্ছা, এরপর আমরা এবার এটা দেখার পরে হচ্ছে এবার আমরা চলে যাব হচ্ছে, দেখো খেয়াল করো, এরপর আমরা চলে যাব হচ্ছে ভেক্টরের সামুদ্রিক সূত্রটা আমরা বুঝলাম। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপেক্ষিক বেগ, আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা দেখবো, কথা তো বলা যাবে না। দেখো আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা দেখবো, সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা হচ্ছে আপেক্ষিক বেগ, ঠিক আছে? রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। তো দেখো রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ বলতে আসলে কি বোঝায়? আমরা যখন দাঁড়াই থাকি, আমরা যখন সাপোজ ধরো এটা হচ্ছে সাপোজ ধরো কে, রাজু, ঠিক আছে? তো রাজু বৃষ্টি পড়তেছে, দেখো বৃষ্টি পড়তেছে, রাজু হচ্ছে দাঁড়ায় আছে। তো এখন বৃষ্টি পড়তেছে সোজাসুজি, তাহলে রাজুকে কিভাবে ছাতা ধরতে হবে, সোজাই ছাতা ধরবে, সে সোজাই ছাতা ধরবে, তাহলে ভিজবে না। এবার খেয়াল করো, দৌড়াচ্ছে, কোনো একটা কারণে হচ্ছে ও দৌড়াচ্ছে, ধরো স্যার হচ্ছে দৌড়াচ্ছে, তাহলে সে হচ্ছে কি দৌড়াচ্ছে, ধরো সে 20 মিটার পার সেকেন্ডটাকে দৌড়াচ্ছে, মানে প্রতি সেকেন্ডে 20 মিটার করে দৌড়াচ্ছে, অনেক বেশি দৌড়াচ্ছে। তো বৃষ্টি কিন্তু সোজাসুজি করতেছে, ঠিক আছে? বৃষ্টি কিন্তু কিভাবে করতেছে, সোজাসুজি এখনো করতেছে, কিন্তু রাজুর কাছে মনে হবে যে বৃষ্টি কিভাবে আসছে, এরকম চাপায় আসছে, ঠিক আছে? এরকম চাপায় আসবে মনে হবে বৃষ্টি, ঠিক আছে? তো এখন ও ছাতা কিভাবে ধরবে, সোজাসুজি ধরবে না এইভাবে ধরবে? আনসার হচ্ছে ও বৃষ্টিকে যেদিকে পড়তে দেখতেছে ওই দিকে ছাতা ধরবে। বৃষ্টি সে কোন দিকে পড়তে দেখবে সেই দিকে আর পড়তে দেখবে না। সে যদি দাঁড়াই থাকতো তাহলে বৃষ্টিকে, যে বৃষ্টি অ্যাকচুয়ালি যেদিকে পড়তেছে সে ওই ডিরেকশনটা সে দেখতো, ঠিক আছে? অর্থাৎ আমরা স্থির অবস্থায় থেকে যা দেখি সেটা হচ্ছে প্রকৃত সিনারিও দেখি, কিন্তু আমরা গতিশীল অবস্থায় থেকে যা দেখি তা হচ্ছে আপেক্ষিক দেখি। বুঝছি? আমরা স্থির অবস্থায় থেকে যা দেখি সেটা হচ্ছে প্রকৃত সিনারিও দেখি, আর যখন আমরা গতিশীল থাকি, গতিশীল অবস্থায় থেকে আমরা যা দেখি সেটা আমরা কি দেখি, আপেক্ষিক দেখি। তো আপেক্ষিক মানে এই না যে সেটা ফেক বা সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপেক্ষিক মানে ওইটা আমার সিনারি অনুযায়ী রিয়েল। আমার কথাটা বোঝা গেছে? যেমন এই রাজু কিন্তু এখন 20 মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়ানো অবস্থায় বৃষ্টিকে এই বরাবর পড়তে দেখবে না, সে দেখবে কোন বরাবর বৃষ্টিকে পড়তে, এই বরাবর বৃষ্টিকে পড়তে দেখবে। তাহলে তাকে কিন্তু ছাতা এই বরাবরই ধরতে হবে, নাহলে কিন্তু সে ভিজে যাবে। তার মানে ওর সিনারি অনুযায়ী এই জিনিসটা কিন্তু রিয়েল। ব্যাপারটা বোঝা গেছে? ওকে কিন্তু এখন এই বরাবরই কি ধরতে হবে,
ছাতাটা ধরতে হবে, ও যদি এই বড় ছাতা ধরে সে ভিজে যাবে। ইভেন বৃষ্টির ব্যাগ, ধরো বৃষ্টি পড়তেছে হচ্ছে কত ব্যাগে, 10 মিটার পার সেকেন্ড ব্যাগে। সো সে যত ব্যাগে দৌড়াবে তার কাছে বৃষ্টির ব্যাগটা তত বেশি মনে হবে। অর্থাৎ সে ধরো 20-তে দৌড়াচ্ছে, এই 10 মিটার পার সেকেন্ড ব্যাগে পড়া বৃষ্টিটাই তার কাছে মনে হইতে পারে কত, 15 মিটার পার সেকেন্ড। বৃষ্টি পড়তেছে আসলে কত, 10 মিটার পার সেকেন্ড ব্যাগে, কিন্তু সে যেহেতু নিজে দৌড়াচ্ছে তার কাছে 10 মিটার পার সেকেন্ডের ব্যাগটাই কত, বৃষ্টিটাই কত মনে হবে, 15 মিটার পার সেকেন্ড মনে হইতে পারে। ও যদি আরো বেশি জোরে দৌড়ায় তাহলে এটা আরো বাড়তে থাকবে। তো এই জন্য মাঝে মধ্যে কি হয়, গাড়ি যখন চলে, বৃষ্টি পড়ার সময় যখন গাড়ি চলে, তো দেখো এই গাড়ি ভেলোসিটি যদি অনেক বেশি থাকে, নরমাল বৃষ্টি ধরো পড়তেছে কত, 10 মিটার পার সেকেন্ড ব্যাগে, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি স্থির অবস্থায় থাকি তাহলে বৃষ্টিকে কত ব্যাগে পড়তে দেখবো, 10 মিটার পার সেকেন্ড ব্যাগে পড়তে দেখবো। তো এই গাড়িটা অনেক ব্যাগে যাচ্ছে, ধরো 1000 মিটার পার সেকেন্ড ব্যাগে যাচ্ছে, এই নরমাল বৃষ্টিটা 10 মিটার পার সেকেন্ডের বৃষ্টিটাই তার কাছে অনেক জোরে মনে হইতে পারে। এটা হইতে পারে 200 মিটার পার সেকেন্ড মনে হইতে পারে। বৃষ্টি অ্যাকচুয়ালি পড়তেছে 10 মিটার পার সেকেন্ড, কিন্তু ওর গাড়ির ভেলোসিটি এতটাই বেশি যে এই 10 মিটার পার সেকেন্ডের বৃষ্টিটা ওর কাছে হিট করতেছে কত ব্যাগে, 20 মিটার পার সেকেন্ড ব্যাগে হিট করতেছে এই 10 মিটার পার সেকেন্ডের ব্যাগটা। তাহলে গাড়ির এই যে কাঁচ, যদি কাঁচের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে এই কাঁচ কিন্তু ক্র্যাক হয়ে যেতে পারে বা ফেটেও যেতে পারে এই সামান্য বৃষ্টি থাকে। ব্যাপারটা বুঝা গেছে আমার কথাটা? তো এইটাই হচ্ছে আপেক্ষিক ব্যাগ, এইটাই হচ্ছে আপেক্ষিক ব্যাগ, যেটা কিন্তু মনে হওয়ার ব্যাপার না, এটা হচ্ছে এই সিনারি অনুযায়ী কিন্তু এটা রিয়েল হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? ওর সিনারি অনুযায়ী কিন্তু এটা রিয়েল। অর্থাৎ চলন্ত অবস্থায় যেটা আমরা দেখি সেটা হচ্ছে আপেক্ষিক দেখি, বুঝছি, আর স্থির অবস্থায় যেটা দেখি সেটা হচ্ছে আমরা রিয়েলটা দেখি। তো এবার এই আপেক্ষিক ব্যাগ নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো এবং খুব সহজভাবে কথাবার্তা বলবো। সো দেখো, এবং ম্যাথগুলো দেখবো খুব সহজভাবে আমরা দেখবো, এবং কেস বাই কেস হচ্ছে আমরা জিনিসগুলো দেখবো। সো খেয়াল করো, আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কেস 1। সো কেস 1, সো এইটা শুরু করার আগে আমি একটু বলে দেই এই আপেক্ষিক ব্যাগের এখানে সেটা হচ্ছে যে দেখবে সে হচ্ছে সাপেক্ষ। দেখো সাপেক্ষ ব্যাপারটা একটু বলি আগে। সাপোজ ধরো এখানে একটা গাছ আছে, আর এখানে একটা মানুষ বসে আছে, আর এখানে একটা গাড়ি আছে, যে গাড়িটা চলে যাচ্ছে হচ্ছে কত ব্যাগে, 20 মিটার পার সেকেন্ড ব্যাগে। তাহলে এই গাড়িটার ভেলোসিটি কত, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই গাড়িটার ভেলোসিটি যে 20 মিটার পার সেকেন্ড, এই কথাটা কেউ না কেউ বলতেছে, এই কথাটা কেউ না কেউ বলতেছে। অর্থাৎ এই যে গাছের নিচে যে মানুষটা বসে আছে, সেই মানুষটা বলতেছে যে এই গাড়িটা আমার থেকে প্রতি সেকেন্ডে 20 মিটার করে দূরে সরে যাচ্ছে। মানে এই গাড়িটার ভেলোসিটি হচ্ছে কত, 20 মিটার পার সেকেন্ড। এই গাড়িটা আমার থেকে প্রতি সেকেন্ডে 20 মিটার করে দূরে সরে যাচ্ছে, এই জন্য গাড়িটার ব্যাগ 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে কিনা? এই কথাটা কেউ না কেউ বলতেছে, যে বলতেছে সেই হচ্ছে সাপেক্ষ। ব্যাপারটা বুঝা গেছে? তাহলে যে বলতেছে বা যার থেকে আমরা মাপতেছি, যার থেকে আমি ব্যাগটা মাপতেছি, বা যে দেখতেছে সেই হচ্ছে সাপেক্ষ। ব্যাপারটা বুঝা গেছে? তাহলে সাপেক্ষকে মাথায় রাখবা, যে দেখবে সে হচ্ছে সাপেক্ষ। এই জিনিসটা মাথায় রাখবা, যে দেখবে সেই কি সাপেক্ষ, সাপেক্ষ। যে দেখবে সে হচ্ছে সাপেক্ষ, এবং যাকে দেখবে তার আপেক্ষিক ব্যাগ, যাকে দেখবে তার আপেক্ষিক ব্যাগ। ঠিক আছে, তার হচ্ছে আপেক্ষিক ব্যাগ। ওকে ফাইন। তাহলে যে দেখবে সে হচ্ছে সাপেক্ষ, এবং যাকে দেখবে তার আপেক্ষিক ব্যাগ। ক্লিয়ার? এই জিনিসটা আমরা বুঝি। এবার আমরা বলছি কেস বাই কেস হচ্ছে আপেক্ষিক ব্যাগের ম্যাথগুলো আমরা দেখবো। সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো কেস 1, কেস 1 এ হচ্ছে, দেখো কেস 1 এ হচ্ছে আমার এখানে একটা গাছ আছে, সাপোজ ধরো এখানে একজন মানুষ বসে আছে, আর এখানে এই যে গাড়িটা আছে, এখানে এই গাড়িটা আছে। ঠিক আছে, তো এখানে দেখো এই মানুষটা দেখতেছে যে গাড়িটা কত মিটার ব্যাগে যাচ্ছে, 20 মিটার পার সেকেন্ড ব্যাগে যাচ্ছে। এই মানুষটা কি অবস্থায় আছে, তার স্থির অবস্থায় আছে না, স্থির অবস্থায় আছে। তাহলে দেখো এই মানুষটা দেখতেছে যে গাড়িটা 20 মিটার পার সেকেন্ড ব্যাগে যাচ্ছে, তাহলে মানুষটা হচ্ছে সাপেক্ষ, এবং সেই সাপেক্ষটা কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। তাহলে আমাদের ফার্স্ট কেস হচ্ছে সাপেক্ষ যদি কি হয়, স্থির হয়। সাপেক্ষ যদি কি হয়, স্থির হয়। তাহলে সাপেক্ষ যদি স্থির হয়, অর্থাৎ আমরা দাঁড়াই থেকে স্থির অবস্থায় থাকে যা দেখবো সেটাই হচ্ছে রিয়েল সিনারিও দেখবো। ঠিক আছে, তাহলে সাপেক্ষ যদি স্থির হয়, আপেক্ষিক বেগ আর প্রকৃত বেগ একই কথা। সাপেক্ষ স্থির হলে, সাপেক্ষ স্থির হলে প্রকৃত বেগ যেই কথা, আপেক্ষিক বেগ সেই কথা, আপেক্ষিক বেগ সেই কথা। মনে থাকবে,
সাপেক্ষ যদি স্থির হয় তাহলে আপেক্ষিক প্রকৃত বেগ যেই কথা আপেক্ষিক বেগ সেই কথা, আর সাপেক্ষকে যে দেখবে সে হচ্ছে সাপেক্ষ। ক্লিয়ার? আমি বৃষ্টিকে বলতে দেখতেছি মানে আমি হচ্ছে সাপেক্ষ। ক্লিয়ার? এটা গেল আমাদের কেস 1 যে সাপেক্ষ স্থির হলে প্রকৃত বেগ যেটা আপেক্ষিক বেগও সেটা। এবার আমরা আসবো হচ্ছে কেস 2 তে। সো এবার দেখো আমরা আসবো হচ্ছে কোথায়, কেস 2 তে। সো ভেরি ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবা বলতেছি বারবার। সো কেস 2 টা আমরা দেখব। আচ্ছা আমি খালি শেষ। দেখো এবার আমরা কেস 2 টা দেখব। কেস 2 তে হচ্ছে এই একটা রোড বরাবর দুইটা গাড়ি চলে যাবে। দেখো এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, মনোযোগ দিয়ে খেয়াল করবা। এটা হচ্ছে এ গাড়ি, এটা হচ্ছে বি গাড়ি, ঠিক আছে? তো এই এ গাড়িটা যাচ্ছে হচ্ছে ওই, হ্যাঁ ফোকাস ধরে রাখতে হবে, ফোকাস ধরে রাখতে হবে, যতক্ষণ পড়াবো ততক্ষণ ফোকাস ধরে রাখতে হবে। দেখো এই এ গাড়িটা যাচ্ছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে এই বরাবর, এবং এই বি গাড়িটা যাচ্ছে হচ্ছে 7 মিটার পার সেকেন্ড বেগে এই বরাবর, ঠিক আছে? দুইটা গাড়ি একই দিকে চলে যাচ্ছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে এই গাড়িতে ধরো সাপোজ ধরো ওহিত ধরো এই গাড়িতে আসো, ঠিক আছে? তো এখন এই যে তোমার গাড়িটা কত বেগে যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ঠিক আছে? তারপরে তোমার নামটা কি জানো, আরেকবার একটু মনে করে দাও। শিশির। শিশির ধরো বি গাড়িতে আছে, ঠিক আছে? তাহলে ওহিত এই গাড়িতে বসে বি গাড়িটাকে কি 7 মিটার পার সেকেন্ড বেগে যাইতে দেখবে? বি গাড়িটা কিন্তু 7 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কিন্তু তুমি এই গাড়িতে যখন বসা আছো, এই বসা অবস্থায় কত, ঠিক আছে? এই গাড়িতে বসালো, বি গাড়িতে কত বেগে যাইতে দেখবে? অন্য একটা ব্যাগে যাইতে দেখবে, আমরা বের করব। তো ওই ব্যাগের ওই ব্যাগটাই হচ্ছে কি কার, যাকে দেখতেছে তার, কার সাপেক্ষে, যে দেখতেছে তার সাপেক্ষে। অর্থাৎ আমি বের করতে চাচ্ছি ভি অফ এবি। ভি অফ এবি দ্বারা কি বোঝাচ্ছি, ভি অফ এবি দ্বারা বোঝাচ্ছি যে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ, অর্থাৎ যেটা আগে লিখবো সে হচ্ছে সাপেক্ষ, বুঝছি? তাহলে ভি অফ এবি দ্বারা আমি কি বোঝাচ্ছি, এ গাড়ির সাপেক্ষে, এ গাড়ির সাপেক্ষে বি গাড়িটার বেগ, বি গাড়ির আপেক্ষিক বেগ। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, বি গাড়ির আপেক্ষিক বেগ। এটা দ্বারা আমি আরো বোঝাচ্ছি যে এ গাড়িতে বসা লোক, এ গাড়িতে বসা লোক বি গাড়িতে কত বেগে যাইতে দেখবে, বি গাড়িতে কত বেগে যাইতে দেখবে, কত বেগে যেতে দেখবে। ব্যাপারটা বুঝে গেছে? তাহলে ভি অফ এবি দ্বারা কি বোঝাচ্ছে, এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ, এবং এই গাড়িতে বসলো বি গাড়িকে কত বেগে যাইতে দেখবে, এটাই বোঝাচ্ছে। এবার এটার মান কিভাবে বের করব? ভেরি সিম্পল। কিভাবে বের করতে হবে দেখো, এই যে সাপেক্ষ, যেটা মাথায় রাখবো অলওয়েজ, সাপেক্ষকে আমাদেরকে উল্টায় দিতে হবে। সাপেক্ষকে কি করতে হবে? উল্টায় দিতে হবে। আপেক্ষিক বেগ বের করার জন্য সাপেক্ষটাকে উল্টায় দিতে হবে। তাহলে ভি অফ এবি মানে এ হচ্ছে আমাদের সাপেক্ষ, রাইট? তাহলে সাপেক্ষটাকে ধরে এই দিকে উল্টায় দিতে হবে। তাহলে 10 মিটার পার সেকেন্ড এদিকে ছিল, এদিকে ঘুরে দিলে আমি এটাকে কত দিতে পারবো, -10। একটা ডিরেকশন যদি আমি প্লাস ধরি, ভাইস ভার্সা অন্য ডিরেকশনটা আমার কি ধরতে হবে, মাইনাস ধরতে হবে। তাহলে সাপেক্ষকে উল্টায় দিয়ে এই উল্টানো ব্যাগটা যার আপেক্ষিক ব্যাগ বের করবা তার সাথে যোগ করতে হবে, তাহলে বের হয়ে যাবে। কি বলছি, সাপেক্ষকে উল্টায় দিয়ে যার আপেক্ষিক ব্যাগ বের করবা তার সাথে যোগ করে দিতে হবে। তাহলে আমি আপেক্ষিক বেগ বের করব হচ্ছে 7 এ, মানে বি গাড়িটা, ওর সাথে যোগ করব হচ্ছে কত, -10। তাহলে আমি কত পাবো, -3 ms ইনভার্স 1, বুঝছি কিনা? তাহলে এই -3 ms ইনভার্স 1 এ হচ্ছে ভি অফ এবি, মানে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ। তাহলে এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, দেখো এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে দেখো বি গাড়িও সামনের দিকে যাচ্ছে, এ গাড়িও সামনের দিকে যাচ্ছে। এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, মাইনাস দ্বারা বোঝাচ্ছে এ গাড়িতে বসা লোক বি গাড়িকে সামনে যাইতে দেখবে না, বরঞ্চ তার থেকে প্রতি সেকেন্ডে 3 মিটার করে দূরে সরে যেতে দেখবে। কারণ দেখো ওর ব্যাগ 10, ওর ব্যাগ 7, ওর ব্যাগ 3 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে এ গাড়িতে বসলো বি গাড়ি থেকে দেখবে যে প্রতি সেকেন্ডে 3 মিটার করে দূরে সরে যাচ্ছে, প্রতি সেকেন্ডে 3 মিটার করে দূরত্ব বাড়তে থাকবে। তাহলে এখানে বসালো এই গাড়িটাকে দেখবে যে এই বি গাড়িটা প্রতি সেকেন্ডে 3 মিটার করে দূরে সরে যাচ্ছে, পেছনে চলে যাচ্ছে, ওই পেছনে যাচ্ছে এটা, ওই জন্য এখানে কি আসছে, মাইনাস আসছে, বুঝছি এটা? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝছি। এবার আমরা কেস 3 দেখব। তো দেখো এরপর আমরা দেখব হচ্ছে কেস 2 দেখলাম, এবার আমরা দেখব হচ্ছে কেস 3। তো কেস 3 তে দেখো, কেস 3 তে 10 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা এদিকে যাচ্ছে,
এবং এই গাড়িটা এবার এই দিকে যাচ্ছে 7 মিটার পার সেকেন্ড থেকে কোন দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে অর্থাৎ একই রোডে আছে গাড়ি দুইখানা অপোজিট ডিরেকশনে যাচ্ছে এর আগে হচ্ছে দুটোটা একই দিকে যাচ্ছিল এবার দুইটা ডিফারেন্ট সাইডে যাচ্ছে বুঝছি তো এবারও আমি বের করতে আচ্ছা এর আগে কেস 1 কেস 2 তে হচ্ছে বিও বিএ যদি বের করতে চাই সেটা তো দেখালাম না তো সেটা একটু বলে দেই কেস 2 তে আবার একটু ফেরত আসি আমরা কেস 2 তে আবার একটু ফেরত আসি যে এটা হচ্ছে কত 7 মিটার পার সেকেন্ড তো দেখো আমরা বিও এবি তো বের করছি বিও বিএ তো বের করি না ঠিক আছে কিনা তো এবার আমরা কি বের করব বিও বিএ বের করব তাহলে বিও বিএ মানে কি বিএ মানে বিএর সাথে আমি এখানে দেখতেছি যে বি গাড়ির সাপেক্ষে এ গাড়িটার কি হবে আপেক্ষিক বেগ ঠিক আছে এ গাড়ির কি হবে আপেক্ষিক বেগ তারপর এখানে আমি কি লিখবো বি গাড়িতে বসা লোক এই গাড়িতে কত বেগে যাইতে দেখবে বুঝছি কিনা বি গাড়িতে বসা লোক এই গাড়িতে কত বেগে যাইতে দেখবে ওকে ফাইন তাহলে কি করব সাপেক্ষটাকে কি করতে হবে উল্টা দিতে হবে তাহলে সাপেক্ষটা কি আমার বি তাহলে বিটাকে উল্টা দিতে হবে তাহলে আমি এই দিকে হচ্ছে কি করব -7 কে নিয়ে আসবো হচ্ছে এই দিকে -7 দিকে 7 ছিল উল্টা দিকে কি হবে এরপরে এই -7টা অর্থাৎ এই উল্টানো ব্যাগটা যার আপেক্ষিক বেগ বের করব তার সাথে কি করতে হবে যোগ করতে হবে ঠিক আছে যার আপেক্ষিক বের করব আমি আপেক্ষিক বের করব এই ব্যাগে তাহলে এটার সাথে হচ্ছে আমরা যোগ করব হচ্ছে কত -7 তাহলে আমরা কত পাবো এখানে দেখো 3 মিটার পার সেকেন্ড কত পাবো 3 মিটার পার সেকেন্ড অর্থাৎ বি গাড়িতে বসালো বি গাড়িটাকে 3 মিটার পার সেকেন্ড থেকে সামনে দিকে 10 মিটার পার সেকেন্ড থেকে যাইতে দেখো ক্লিয়ার কিনা ওকে ফাইন এইবার আমরা দেখব হচ্ছে কেস 3 এবার আমরা দেখব হচ্ছে কেস 3 তো খেয়াল করব কেস 3 টা কি বলতেছে এগুলা দুইটা গাড়ি একই দিকে যাচ্ছে দুইটা গাড়ি একই রোডে যাচ্ছে বাট ডিফারেন্ট দিকে যাচ্ছে এই গাড়িটা যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড থেকে এই দিকে এবং এটা যাচ্ছে -7 মিটার পার সেকেন্ড থেকে কোন দিকে এই বরাবর তাহলে এই মাইনাস দ্বারা এখানে কি বোঝাচ্ছি এই মাইনাস দ্বারা বোঝাচ্ছি এই ডিরেকশনকে যদি আমি প্লাস ধরি ভাইস ভার্সা তার বিপরীত ডিরেকশন কি ধরতে হবে মাইনাস হতে হবে বুঝছে ওকে ফাইন তাহলে এবারও আমি বের করতে চাচ্ছি যে বি অফ এবি আমি বের করতে চাচ্ছি হচ্ছে বি অফ এবি তাহলে বি অফ এবি এর মান হচ্ছে মানে হচ্ছে এ গাড়ির সাপেক্ষে বি গাড়িটার বেগ বি গাড়ির বেগ অথবা আমরা বলতে পারি যে এ গাড়িতে বসা লোক বি গাড়িটাকে কত বেগে যাইতে দেখবে বুঝছি কিনা ফাইন কিভাবে বের করবো ভেরি সিম্পল আগের মতোই সাপেক্ষটাকে ধরে কি করতে হবে উল্টায় দিতে হবে সাপেক্ষটাকে ধরে কি করতে হবে আমাদেরকে উল্টায় দিতে হবে তো দেখো সাপেক্ষটা হচ্ছে এই গাড়িটা হচ্ছে সাপেক্ষ তাহলে এই যে সাপেক্ষটাকে ধরে আমি উল্টায় দিব এই দিকে নিয়ে আসবো তাহলে -10 কোন দিকে নিয়ে আসবো এই দিকে নিয়ে আসবো তাহলে আমরা -10 কোন দিকে নিয়ে আসবো এই দিকে নিয়ে আসবো বুঝছি কিনা ওকে ফাইন তো এই উল্টানো ব্যাগটা যার আপেক্ষিক বেগ বের করব তার সাথে যোগ করতে হবে তাহলে দেখো এই যে -7 এর সাথে আমি যোগ করতেছি কত -10 তাহলে কত হবে -17 এমএস ইনভার্স 1 -17 এমএস ইনভার্স 1 অর্থাৎ এই গাড়িতে বসা লোক বি গাড়িকে 7 মিটার পার সেকেন্ড বেগে পেছনে যাইতে দেখবে না বরঞ্চ 17 মিটার পার সেকেন্ড বেগে পেছনে যাইতে দেখবে কারণ ও নিজে 10 মিটার পার সেকেন্ড বেগে ওই দিকে চলে যাচ্ছে বুঝছি কিনা তাহলে এবার সেম ভাবে সিমিলার ওয়েতে আমি বের করতে চাচ্ছি বি অফ বিএ আমি বের করতে চাচ্ছি হচ্ছে কত বি অফ বিএ বের করতে চাচ্ছি তাহলে বি অফ বিএ মানে হচ্ছে বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ বি গাড়ির সাপেক্ষে এ গাড়িটার বেগ এই গাড়িটার বেগ ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি যে বি গাড়িতে বসা লোক এই গাড়িটাকে কত বেগে যাইতে দেখবে এই গাড়িটাকে কত বেগে যাইতে দেখবে সেটা আমরা বের করতে চাচ্ছি তো কিভাবে বের করব খুবই ইজি যে আমরা কি করব সাপেক্ষটাকে কি করব উল্টে দিব তাহলে যেই চিত্র আমাদের ছিল দেখো এবার এই বি আর বি হচ্ছে সাপেক্ষ তাহলে এই সাপেক্ষটাকে আমরা উল্টে দিতে হবে রাইট কোনটা সাপেক্ষ এবার বি হচ্ছে সাপেক্ষ তাহলে বিটাকে যে -7 টাকে এদিকে আমরা উল্টে দিতে হবে তাহলে এটা হবে +7 এইটা নিয়ে হচ্ছে যোগ করতে হবে যার আপেক্ষিক বেগ বের করব তার সাথে তাহলে 10 + 7 মানে কত 17 মিটার পার সেকেন্ড
অর্থাৎ বি গাড়িতে বসলো কে গাড়িকে 10 মিটার পার সেকেন্ড থেকে যাইতে না দেখে 17 মিটার পার সেকেন্ড বুঝছে কেস গুলো। তাহলে আপেক্ষিক বেগ আমরা বুঝছি কি করতে হবে, সাপেক্ষ উল্টাই দিতে হবে, উল্টাই দিয়ে যার আপেক্ষিক বেগ বের করবো তার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, চলতেছে। তাহলে এটা গেল কেস 3। এবার আমরা দেখব কেস 4, যেটা কিনা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কেস 4টাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কেস 4 দেখার জন্যই হচ্ছে আমরা এই তিনটা কেস দেখছি। তো দেখো এবার আমরা কেস 4টা দেখব। এই কেস 4টাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি বলতেছি এই কেস 4টা যদি তোমরা পারো, ফ্যাক্টরের অনেক সিকিউ যেগুলো হচ্ছে অনেক স্টুডেন্টের কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হয়, এগুলো হচ্ছে সহজ হয়ে যাবে। জাস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, ঠিক আছে? কেস 4টা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো কেস 4 এ হচ্ছে আমার কেস 4 এ হচ্ছে দেখো দুইটা গাড়ি, একটা রোড, এই রোডে একটা গাড়ি চলে যাচ্ছে, এটা হচ্ছে এ গাড়ি, ঠিক আছে? আর এদিকে আরেকটা রোড আছে এবং মাঝখানে সাপোজ ধরো গোল চত্বর। তো এই রোডে আরেকটা গাড়ি চলে গেছে। অর্থাৎ এখন আগে হচ্ছে দুইটা গাড়ি একই রোডে চলতেছিল, হয় একই দিকে না হয় বিপরীত দিকে। এবার দুইটা ডিফারেন্ট রোডে যাচ্ছে। এটা যাচ্ছে ধরো 30 মিটার পার সেকেন্ড থেকে এই বরাবর, আর এটাকে আমি নাম দিচ্ছি ভি অফ এ, আর এটাকে আমি নাম দিচ্ছি ভি অফ বি, যেটা কিনা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবং এদের মধ্যকার কোণটা হচ্ছে কত, আলফা ইকুয়াল টু সাপোজ 30 ডিগ্রি। এই হচ্ছে সিনারিও। অর্থাৎ এই রোডে একটা গাড়ি চলে যাচ্ছে, এই রোডে একটা গাড়ি চলে যাচ্ছে। তাহলে এবার এই গাড়ি এবারও আমি বের করতে চাচ্ছি কি, আমি বের করতে চাচ্ছি ভি অফ এ, মিনিং সেম, মিনিং কি সেম। এই গাড়িতে বসলো, বি গাড়িকে কত বেগে যাইতে দেখবে, বা এই গাড়ির সাপেক্ষে বি গাড়ির বেগ কত সেটা বুঝছি। তো আমি আগে জিজ্ঞেস করি, এই গাড়িতে বসলো বি গাড়িকে কি 20 মিটার পার সেকেন্ড থেকে যাইতে দেখবে, তার থেকে 30 ডিগ্রি কোণে যাইতে দেখবে? আনসার হচ্ছে না। এই কোণটাও সে কি দেখবে, বেশি দেখবে। সে দেখবে যে 35 ডিগ্রি কোণে বা 40 ডিগ্রি কোণে যাইতে, অর্থাৎ ওর থেকে কত ডিগ্রি কোণে যাইতে দেখবে, আরো বেশি কোণে যাইতে দেখবে, বুঝছি কিনা? তো এটাই হচ্ছে আমরা এখন বের করব। তো দেখো কিভাবে বের করব। আমি এই চিত্রটা এখানে একটু সহজ করে আঁকতেছি। এই যে দেখো ভি অফ এ, টা কত, এখানে 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। আর এইদিকে আমরা আঁকলাম হচ্ছে কি, ভি অফ বি, এদিকে আঁকলাম হচ্ছে আমরা ভি অফ বি। এই ভি অফ বি টা হচ্ছে কত, 20 মিটার পার সেকেন্ড, এবং এদের মধ্যকার কোণ আলফাটা কত, 30 ডিগ্রি। তো দেখো এখানে যা করছিলাম এখানেও তাই করব। আগের কেসগুলোতে আমরা কি করছি, সাপেক্ষকে ধরে উল্টাই দিয়েছি, এখানেও সেম কাজই করব। সাপেক্ষকে ধরে কি করব, উল্টাই দিব। তাহলে আমি বের করতে চাচ্ছি ভি অফ এ বি, আমি কি বের করতে চাচ্ছি, ভি অফ এ বি। তাহলে এই হচ্ছে আমার সাপেক্ষ, এই হচ্ছে আমার সাপেক্ষ। তাহলে এই যে সাপেক্ষকে ধরে আমার কি করতে হবে, উল্টাই দিতে হবে। এই যে দেখো সাপেক্ষকে ধরে আমি এই যে উল্টাই দিছি, ঠিক আছে? অর্থাৎ ভি অফ এ কাজ করতেছিল এদিকে, ভি অফ এ কে আমি কোন দিকে নিয়ে আসছি, এই দিকে নিয়ে আসছি। তাহলে ভি অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 30 মিটার পার সেকেন্ড। এইখানে আমরা মাইনাস দিব না, এখানে আমরা কি করব, মাইনাস দিব না। তার কারণ হচ্ছে আগে দুটোটা গাড়ি একই রোডে চলতেছিল। আগে দুটোটা গাড়ি কোন রোডে চলতেছিল, একই রোডে। তো একই রোডে একটা ডিরেকশনকে প্লাস দিলে ভাইস ভার্সা তার বিপরীত ডিরেকশনকে কি করতে হয়, মাইনাস করতে হয়। ওইজন্য আমরা কি দিতাম, মাইনাস দিতাম। বাট এখানে হচ্ছে গাড়িগুলো কোন রোডে যাচ্ছে, দুইটা ডিফারেন্ট রোডে যাচ্ছে। কারণটা বোঝা গেছে? তো এখানে দেখো আমরা সাপেক্ষকে ধরে জাস্ট কি করব, উল্টাই দিব। এরপরে তোমাদের কাজ হচ্ছে, খেয়াল করো, এরপরে তোমাদের কাজ হচ্ছে সাপেক্ষকে এভাবে ঢেকে রাখতে হবে। অর্থাৎ এইটার পুরো অঙ্কে আর কোনো কাজ নাই, এই পুরো অংশটা পুরো অঙ্কে আর কোনো কাজ নাই। সাপেক্ষকে ধরে উল্টাই দিব, উল্টাই দেওয়ার পর এই উল্টানো ব্যাগ এবং যার আপেক্ষিক ব্যাগ বের করবা তার সাথে একটা সামান্তরিক গঠন করবা, ঠিক আছে? এই সামান্তরিকের কর্ণ বরাবরই হচ্ছে কি কাজ করবে, আমাদের ভি অফ এ বি কাজ করবে। আমার কথাটা বোঝা গেছে? সাপেক্ষকে ধরে কি করব, উল্টাই দিব, এই উল্টানো ব্যাগ এবং যার আপেক্ষিক ব্যাগ বের করবা তার সাথে একটা কি করব, সামান্তরিক গঠন করব। এই সামান্তরিকের কর্ণ বরাবর হচ্ছে আমাদের ভি অফ এ বি কাজ করবে, ঠিক আছে? তাহলে এবারে ভি অফ এ বি এর মানটা কত দেখো, ভি অফ এ বি এর মানটা হচ্ছে আমরা লিখতে পারি যে ভি অফ এ বি ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো, রুট ওভার 30 স্কয়ার, ঠিক আছে? এই যে 30 স্কয়ার যোগ 20 স্কয়ার যোগ 2 ইনটু 30 ইনটু কত, 20 cos কত ডিগ্রি কোণ, এই যে এই কোণটা cos হচ্ছে কত, 150, পুরোটা হচ্ছে কত, 180 থেকে 30 গেলে কত হয়, 150। তাহলে এই যে এটা আর এটার মধ্যকার কোণ কত,
150, তাহলে এখানে কত লিখবো cos 150। দেখো 16.12 ms ইনভার্স 1, তাহলে দেখো a গাড়িতে বসা লোক b গাড়িকে 20 মিটার পার সেকেন্ড বেগে যাইতে দেখবে না, দেখবে কত 16 মিটার পার সেকেন্ড বেগে যাবে, বুঝছি? আচ্ছা, তাহলে দেখো আমরা কি করব, সাপেক্ষকে ধরে উল্টা দিব, দেন এই উল্টানো বেগ এবং যার আপেক্ষিক বের করব তার সাথে কি করব, সামান্তরিক গঠন করব, এই সামান্তরিকের বর্ণনাই হবে আমাদের বিয়োগ ab। ক্লিয়ার? আচ্ছা, এবার এই আপেক্ষিক বেগের মানটা কত, এই বিয়োগ ab মান তো বের করছে, এটা ডিরেকশন কোন দিকে, মানে আমার কাছে এই গাড়িতে বসানো বি গাড়িকে 30 ডিগ্রি কোণে যাইতে দেখবে, আনসার হচ্ছে না, 30 ডিগ্রি কোণে যাইতে দেখবে না, ডিফারেন্ট কোণে যাইতে দেখবে। তাহলে কত কোণে যাইতে দেখবে দেখো, বুঝো আগে, বুঝো না বুঝে বলি না। দেখো এই গাড়িতে বসানো বি গাড়িকে এই দিকে যাইতে দেখবে না, দেখবো হচ্ছে কোন বরাবর, এই বরাবর যাইতে। তাহলে এই বরাবর আমি যদি এই কোণটা বের করতে পারি, আমি যদি হচ্ছে এই কোণটা বের করতে পারি, সাপোজ ধরো এই কোণটা বের হচ্ছে 10 ডিগ্রি সাপোজ, তাহলে আমি বলতে পারবো যে এই গাড়িতে বসানো বি গাড়িটাকে 30 ডিগ্রি কোণে যাইতে দেখবে না, দেখবে হচ্ছে কত 30 যোগ 10 40 ডিগ্রি কোণে যাইতে, বুঝছি? তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এবার কি বের করা, এই থিটা কোণটা বের করা। তাহলে আমি এই থিটা কোণটা বের করতেছি, এই যে tan থিটা, tan থিটা ইকুয়ালস টু আমরা কি লিখবো, উপরে লিখবো হচ্ছে sin 150 cos 150, এটা sin আলফা cos আলফা, sin এই যে এটার একটা মধ্যকার কোণ কত, এখানে এই আলফা মানে কিন্তু আমি এই আলফা যেটা বসেছি ওটা কিন্তু এটা বসাবো, এটা কিন্তু নাই, বুঝছি কিনা? আমার আলফাটা কোনটা এইখানে কিন্তু, বুঝছি কিনা রাজু? ওকে, আবার কনফিউজ হয়ে যাবে, আমি কিন্তু এই আলফার ভ্যালু কিন্তু এখানে বসাবো না, এটা কিন্তু আর নাই, এটার ভ্যালু বসাবো, কারণ আমি এটার মধ্যে হিসাব করতেছি। তাহলে sin 150 cos 150, তারপরে দেখো এই থিটা কোণটা লোকটি কার সাথে করে নাই, 30 এর সাথে করে নাই, তাহলে 30টা বসবে হচ্ছে কার সাথে, ঠিক আছে কিনা নাকি? তারপরে মাঝখানে প্লাস দিব, আর কার সাথে করছে সে 20 কে এখানে দিব, তাহলে কত আসে, এই কোণটা কত আসে বের করো, থিটার মানটা বের করো, এই থিটার মানটা বের করো, tan ইনভার্স এই থিটার মানটা, এই থিটার ভ্যালু আসছে কত, -68.26 ডিগ্রি, -68.26 ডিগ্রি। তো এখন এই -68.26 ডিগ্রি এটা তো মাইনাসে মান আসছে কোণটা, তো দেখো কোণকে আমরা দুই ভাবে পরিমাপ করতে পারি, আমরা কোণ কয় ভাবে পরিমাপ করতে পারি, দুই ভাবে। একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা কোন দিকে যায়, এদিকে ঘুরে না, আমরা ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘুরি তখন কোণের আগে আমরা কি দেই, প্লাস দেই, কোণের আগে কি দেই, প্লাস দেই। আর আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তাহলে আমরা কোণের আগে কি দেই, মাইনাস দেই। ফর এক্সাম্পল আমি উদাহরণ দিয়ে বলি তোমাদের, ফর এক্সাম্পল আমি এই বরাবর দেখো এই দিক থেকে ঘুরছি, এই দিক থেকে মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, তা আমি কত ডিগ্রি ঘুরছি, ধরো 45 ডিগ্রি ঘুরছি, অর্থাৎ এখান থেকে এখানে কোণটা কত, 45 ডিগ্রি, কোন দিকে ঘুরছি, ঘড়ির কাঁটার দিকে, তাহলে আমি লিখব -45, ঠিক আছে? এরপরে আমি এই যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে সেম জায়গায় আসছি, অর্থাৎ এদিক থেকে আমি 45 ডিগ্রি ঘুরে যেখানে আসছি, এদিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে একই জায়গায় আসছি, কত ডিগ্রি কোণ ঘুরছি আমি তাহলে বলো, 180 - 45 কত, 135 না? দেখো তো একটু 135 না, 135 ডিগ্রি। তাহলে আমি যেহেতু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি, তাহলে আমি কি দিব, প্লাস দিব, অর্থাৎ এই প্লাস 135 ডিগ্রি ঘুরে যেখানে আসছি, -45 ডিগ্রি ঘুরে সেখানেই আসছি, তার মানে আমরা বলতে পারি যে -45 ডিগ্রি যেই কথা, প্লাস 135 ডিগ্রি একই কথা। তোমরা যদি প্রুফ দেখতে চাও তাহলে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে sin এর সাথে -45 বসাও, sin এর সাথে 135 বসাও, তোমরা cos এর সাথে -45 বসাও, cos এর সাথে 135 বসাও, tan এর সাথে -45 বসাও, tan এর সাথে 135, অর্থাৎ যে কোনো একটা সাথে বসাও, সেম আছে আনসার কি আসছে, সেম। কারণ সেম কেন আসছে, কারণ এটা কোণ, এই কোণ আর এই কোণ সেম কোণ, বুঝছি? তাহলে আমরা কথাটা বুঝছি কিনা, আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি তাহলে কোণের আগে কি দিব, মাইনাস, আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরি তাহলে কোণের আগে প্লাস, এইভাবে কোণ পরিমাপ করা যায়। তারপরে এই -68 কে যদি আমি কিসে নিতে চাই, প্লাসে নিতে চাই, তাহলে আমি কত লিখতে পারবো, দেখো 180 মাইনাস পাই প্লাস থিটা লিখবো, এই যে থিটা বের হইছে না, পাই প্লাস থিটা,
তাহলে আমার কিসে চলে আসবে নাকি প্লাসে চলে আসবে। তাহলে পাই মানে 180 প্লাস থিটা মানে কত মাইনাস 80। তাহলে কত আসে 180 থেকে 68 গেলে কত হয় 112 ঠিক আছে 112 ডিগ্রি করব। তাহলে এই ডাটা অনুযায়ী আমার থিটার ভ্যালুটা কত আছে 112 আছে, যেটা কিনা অনেক বেশি। তার মানে 30 যোগ এদিকে 112 তাহলে কত হয় 30 যোগ 112 যোগ 142 ঠিক আছে 142। তার মানে এই গাড়িতে বসালো বি গাড়িটাকে তার থেকে 30 ডিগ্রি কোণে যাইতে দেখবে না, বরঞ্চ তার থেকে 142 ডিগ্রি কোণে যাইতে দেখবে। অর্থাৎ এই কোণটা অনেক বড় কোণ, বুঝছি? তোমরা দেখো এরকম দুইটা রোডে চলে যাচ্ছ, যখন অনেক দূরে চলে যাবা তখন ওই জায়গা থেকে মনে হয় না এই কোণটা অনেক বড়, এই কোণটা অনেক বড়। ব্যাপারটা বুঝে গেছে? তাহলে এই গাড়িতে বসলো বি গাড়িতে তার থেকে কত ডিগ্রি কোণে যাইতে দেখবে, কত কত ভেলোসিটিতে যাইতে দেখবে 16.1। তোমরা কি এটা বুঝছো? এবার আমি সেমটা যদি আরেকটু মুন্দাম দেখা দিচ্ছি, দেখো এবার আমরা বিও বি এবিটা বের করছি না, এবার আমরা বিও বি এটা বের করব। কি বের করব? বিও বি এটা বের করব। কি খেয়াল করবা? তো এবার হচ্ছে আমরা বের করব হচ্ছে বিও বি এ। ওকে ফাইন। সো দেখো আমরা বিও বেবিটা বের করছি, এবার আমরা বিও বি এটা বের করব। সো আমি চিত্রটা এখানে আরেকবার রাখি যে বি এ হচ্ছে আমার কত, এখানে বি এ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড ছিল, এটা 30 লিখছিলাম, তাহলে এটা হচ্ছে 30। আর বিও বি বি হচ্ছে কত 20, এর মধ্যকার কোণ আলফাটা কত। এবার আমি কি বের করতে চাচ্ছি বললাম বিও বি এ বের করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে বিও বি এ বের করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, বি হচ্ছে সাপেক্ষ, তাহলে বি টাকে কি করতে হবে উল্টা দিতে হবে, সাপেক্ষকে কি করতে হবে উল্টা দিতে হবে। এই যে সাপেক্ষটা আমি উল্টা দিচ্ছি, তাহলে এদিকে ছিল বিও বিটা, এদিকে কি করছি এই দিকে নিয়ে আসছি। তাহলে বিও বিটাকে কোথায় নিয়ে আসছি আমি এই দিকে নিয়ে আসছি, যেটা কিনা হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড। এরপর এটাকে লিখে ফেলবো, এটার আর কোনো কাজ নেই, এটার পুরো ম্যাথ জুড়ে আর কোনো কাজ নেই, এই অংশটা পুরোটা ভুলে যাবো তোমরা, বুঝছি? তাহলে এই সাপেক্ষকে ধর উল্টা দিয়েছি, এই উল্টানো ব্যাগ এবং যার আপনি কিভাবে বের করবো তার সাথে কি করবো সামান্তরিক গঠন করবো। এই সামান্তরিকের কর্ণ বরাবর হচ্ছে আমার কি কাজ করবে, এই সামান্তরিকের কর্ণ বরাবর হচ্ছে আমাদের লব্ধিটা কাজ করবে, বুঝছি কিনা? অর্থাৎ বিয়োগ বি এটা কাজ করবে। ক্লিয়ার? তো এই বিয়োগ বি এর মানটা কত বের করে ফেলবো, সেম আসবে। বিয়োগ এ বি এর মান যত আসছে বিয়োগ বি এর মানও কি আসবে সেম আসবে। তাহলে বিয়োগ বি এটা কত হবে দেখো, এই যে 20 স্কয়ার যোগ হচ্ছে কত 30 স্কয়ার, এই যে 30 যোগ হচ্ছে 2 ইনটু 20 ইনটু হচ্ছে কত 10 কত ডিগ্রি 150। কেন দেখো পুরোটা হচ্ছে 180, এটা থেকে 30 গেলে কত থাকবে, এটা এই কোণটা কত 150 ডিগ্রি, বুঝছি কিনা? আনসার সেম আসবে, বের করতে হবে না। তাহলে আমরা বিয়োগ বি এর মানটা বের করে ফেলতে পারি কত 16.7 এত আমি সিম্পল ওয়ান, ঠিক আছে? আর এই থিটার মানটা বের করব আমরা, এই থিটার মানটা, তাহলে এই থিটার মানটা কিভাবে বের করব tan থিটা। tan থিটা ইকুয়াল এখানে কত লিখব sin 150 cos 150, তারপর এদের সাথে আমি বসাবো হচ্ছে কত, দেখো এই থিটা কোণটা এই লব্ধি, এই থিটা কোণটা করে নাই কার সাথে 20 এর সাথে, তাহলে 20 এখানে বসাবো। আর এখানে কত আসবে 30 বসবে, তাহলে থিটার ভ্যালুটা তোমরা বের করে ফেলবে। ব্যাপারটা বুঝে গেছে? তাহলে থিটার ভ্যালু বের হচ্ছে সাপোজ ধরো 10, তাহলে আমরা বলবো বি গাড়িতে বসালো কে গাড়িতে তার থেকে 30 ডিগ্রি কোণে যাইতে দেখবে না, বরঞ্চ 30 যোগ 10 40 ডিগ্রি কোণে এদিকে যাইতে দেখবে। কত বেগে এত বেগে যাইতে দেখবে, বুঝছি?